সুদীপ প্রদীপ কেমন আছিস? মাহমুদ আক্তার লিয়া। আমরা দীর্ঘদিন পর আমাদের লাস্ট সাজেশনমূলক ক্লাস, মানে রাসায়নিক পরিবর্তনের পরে আমাদের এটার সবার কোনো না কোনো প্রবলেম থাকে। সো আজকে ক্লাসের পরে হচ্ছে আশা রাখি এই অধ্যায়ে আর কোনো প্রবলেম থাকবে না। আমরা এই অধ্যায়টা হচ্ছে সবার প্রবলেম দ্যাটস হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা হচ্ছে আজকে নেওয়া হচ্ছে, এবং এই চ্যাপ্টারের টোটাল আমি হচ্ছে একটা ম্যাপ দেখাই দেবো যে অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে আমরা কোন কোন টপিকগুলো পড়বো। উইডো বন্ধ করে আচ্ছা। সো আজকে হচ্ছে আমরা খুব মজার একটা চ্যাপ্টার করব, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সবাই আমরা ভয় পাই, কিন্তু চ্যাপ্টারে আসলে ভয় পাওয়ার মতো কিচ্ছু নাই। সো চ্যাপ্টারের ম্যাপটা আমি আগে দেখাচ্ছি যে এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি আমরা কি কি জিনিসপত্র পড়ব। এই চ্যাপ্টারে হচ্ছে আমরা কি কি জিনিসপত্র পড়ব। রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা যদি ভাগ করিস তাহলে এই চ্যাপ্টারটা টোটাল হচ্ছে কয়েকটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার। রাসায়নিক বিক্রিয়ার হার রিভিশন যখন দেখবি শুধুমাত্র এই জিনিসগুলো একটু মাথায় রাখবি। মাথায় রাখার সময় দেখবি যে এই জিনিসটা এত সহজ লাগতেছে, এটা কঠিন কোনো কিছুই নাই। রাসায়নিক বিক্রিয়ার হার, রাসায়নিক সাম্যাবস্থা, আর হচ্ছে অম্লক্ষারক সাম্যাবস্থা। মানে এই অধ্যায়ে টোটাল পড়তে হলে শুধুমাত্র এই তিনটা টপিক পড়তে হয়। তো আমরা হচ্ছে এখানে বিষয়টা দেখাবো যে এই তিনটার মধ্যে তুই পারিস কি কি, তুই পারিস না কি কি সেটা বিষয় না, পারিস কি কি সেই বিষয়গুলো আমরা দেখাবো। এবং আমি আলটিমেটলি বলতে পারবো যে তুই সবই পারিস, শুধু গোছানোটাই বাকি। সো রাসায়নিক বিক্রিয়ার হারের মধ্যে আমাদের যে জিনিসটুকু পড়ে সেটা হচ্ছে আমাদের প্রভাবক পড়বে, প্রভাবকের বিভিন্ন যে শ্রেণীবিভাগ থাকে এটা আমাদের পড়বে। রাসায়নিক সাম্যাবস্থার মধ্যে আমরা কোনটা পড়বো, আমরা হচ্ছে শুধুমাত্র কেপি এবং কেসির যে সম্পর্কটা সেটা আমরা বের করব। ওকে, আচ্ছা। আর অম্লকারক সাম্যাবস্থা থেকে আমরা অ্যাকচুয়ালি পড়বোটা কি, শুধুমাত্র পিএইচের ক্যালকুলেশনটা পড়বো, আর হচ্ছে আমরা বাফার ক্যালকুলেশন। তাহলে তুই এখন চিন্তা করে দেখ, তোর কাছে এই চ্যাপ্টারটা, এই জিনিসগুলা কিন্তু তুই জানিস, এই জিনিসগুলো তুই পারিস, কথাটা কি, এই জিনিসগুলো তুই পারিস। তো আমি আজকে হচ্ছে ইন ডিটেলস তিনটা জিনিস করাবো। এবং আজকের ক্লাসের পরে যারা আজকের ক্লাস আসিস, আজকের ক্লাসের পরে এই অধ্যায়ে আর কোনো রিভিশন দেওয়া লাগবে না, অর্থাৎ এইখানে রিভিশনটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা হচ্ছে শুরু করবো হচ্ছে যে বিষয়টা দিয়ে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার দিয়ে আমরা শুরু করব। অর্থাৎ এখানে হচ্ছে আমরা প্রভাবক নিয়ে কাজ করব। ক্লিয়ার? আমরা এখানে কাকে নিয়ে কাজ করবো? প্রভাবক নিয়ে কাজ করবো। সো প্রভাবক আমরা যেভাবে দেখে আসছি আমরা বিষয়বস্তু আরও সহজ করে দেবো। ওকে, সো তিনটা বিষয় আমরা বললাম যে এই অধ্যায়ের টোটাল যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে খুবই মজা যে এই অধ্যায়ে মাত্র তিনটা টপিক, মানে হচ্ছে শুধু প্রভাবক নিয়ে। সো প্রভাবকের কথা যদি আমরা বলি, সো প্রভাবক হচ্ছে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে কি করবে, যে বিক্রিয়ার গতি বাড়াবে বা হচ্ছে কমা দেবে, মানে আমাদের এই হাবিজাবির কথা আমরা জানি, আমাদের লাগবে না। আচ্ছা, সো প্রভাবকের কথা যদি আমরা বলি, সো প্রভাবক আমরা কয়টা ভাগে ভাগ করি, কয়েকটা ভাগে। একটা হচ্ছে ধনাত্মক প্রভাবক, দেন হচ্ছে আমাদের ঋণাত্মক প্রভাবক, তারপর হচ্ছে আবিষ্ট প্রভাবক, আর হচ্ছে প্রভাবক সহায়ক। আমরা যদি বলি প্রভাবক সহায়ক, প্রভাবক বিষ, দেন হচ্ছে আমরা আর কি কি পড়ি, অটো প্রভাবক পড়ি, মানে স্বপ্রভাবক আমরা পড়ি, আর আবিষ্ট প্রভাবক আমরা পড়ি। এই তো, আর তো কিছু নাই, এই জিনিসগুলোই তো। ভাই দেখ, এই জিনিসটা খুবই সহজ, আমাদের এই প্রভাবক সব মুখস্থ করার কোনো দরকারই নেই যে এটা প্রভাবক বা ওইটা প্রভাবক, মুখস্থ করার দরকার নেই। মনে রাখবি ধনাত্মক প্রভাবক হচ্ছে তারা, ধনাত্মক প্রভাবক হচ্ছে সকল ধাতুগুলো ধনাত্মক প্রভাবক হবে। ঋণাত্মক প্রভাবক হবে কারা? অধাতু। ঋণাত্মক প্রভাবক হবে কারা? অধাতুগুলো হবে। তাহলে প্রভাবক সহায়ক হবে কারা? প্রভাবক সহায়ক হবে কারা? তারাও ধাতু, তবে এখানে একাধিক ধাতু লাগে, ধাতু প্লাস ধাতু। আমরা এটা দেখাবো। প্রভাবক বিষ কারা? প্রভাবক বিষের মধ্যে শুধু মনে রাখ আর্সেনিকের কথা মনে রাখ। কার কথা মনে রাখবি? আর্সেনিক। বেরিয়াম সালফেটও আছে, বেরিয়াম সালফেট আমাদের জৈব প্রভাবক বিষ হিসেবে কাজ করে। সো আমাদের আর্সেনিকটা আমাদের লাগবে। অটো প্রভাবক শুধু একটাই আছে, যেটা হচ্ছে কি ম্যাঙ্গানিজ। আর আবিষ্ট প্রভাবক সালফাইট মনে রাখবি, শুধু সালফাইটের একটা এক্সাম্পল আছে, কিছুই নাই। এখন তোকে যে কোনো প্রভাবক দেওয়া থাকুক, তুই কিন্তু খুব ইজিলি চিনতে পারবি। এখন দেখ, আমরা যদি বলি, আমি কয়েকটা প্রভাবক দিলাম। এক নম্বর হচ্ছে H2O, H2O2, 2, তারপর হচ্ছে আমাদের দেওয়া আছে সালফার ডাইঅক্সাইড,
তারপর আমাদের দেওয়া আছে হচ্ছে Fe। তাহলে আমাকে বল এইখানের মধ্যে হচ্ছে 1 2 3 কি কি প্রভাবক, আগে মনে রাখবি কি কি আছে। হ্যাঁ অবভিয়াসলি আমি সবগুলোই দেখাই দেবো। সো আমাকে এখানে বল এখানে কি কি আছে। H2O2 কোন ধরনের প্রভাবক, SO2 কোন ধরনের প্রভাবক, Fe কোন ধরনের প্রভাবক, H2O2 SO2 Fe এগুলো কোন ধরনের প্রভাবক। তাহলে চিন্তা করে দেখ এখানে হচ্ছে কি সব অধাতু না, আর অধাতু মানে হচ্ছে ঋণাত্মক প্রভাবক, কত সহজ। অধাতু মানে হচ্ছে ঋণাত্মক, আমি এখানে কোনো জিনিস এখানে হচ্ছে আমরা মুখস্থ করবো না, কারণ আমি খুব ইজিলি যে জিনিসটা জানি এই জিনিসটা আমার মুখস্থ করা কেন দরকার। সো আমরা হচ্ছে H2O2 তুই বুঝতে পারছিস অধাতু আছে তার মানে ঋণাত্মক প্রভাবক, SO2 অধাতু আছে তার মানে ঋণাত্মক প্রভাবক, Fe ধাতু আছে তার মানে ধনাত্মক প্রভাবক। ক্লিয়ার? এখন এটাকে যদি আমি অন্য কারোর সাথে ব্যবহার করি, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম আরেকটা ধাতুর সাথে ব্যবহার করি, তখন আমি এটাকে বলবো এটা হচ্ছে প্রভাবক সহায়ক হিসেবে কাজ করবে। যদি অন্য আরেকটা ধাতু থাকে তাহলে খুব সিম্পল। ক্লিয়ার? খুবই সিম্পল হচ্ছে আমরা দেখে নিলাম। এখন আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি। সো আমাকে বলবি, সো কোয়েশ্চেন হচ্ছে কোনটি ঋণাত্মক প্রভাবক, কোনটি ঋণাত্মক প্রভাবক। 1 CH3 CH2OH, 2 C গ্লিসারল, 3 হচ্ছে আমাদের দেওয়া আছে অ্যালুমিনিয়াম অক্সাইড, 4 1 প্লাস হচ্ছে 2। আনসার কোনটা হবে বলে ফেল, আনসার কোনটা হবে আমাদেরকে বলে ফেল। সো আমাকে বলে ফেল আনসার কোনটা হবে। আচ্ছা বোর্ড কি ব্লার হচ্ছে? ব্লার হওয়ার তো কথা না। কোনটি ঋণাত্মক, ধনাত্মক না, কোনটি ঋণাত্মক প্রভাবক। ভেরি গুড দুর্জয়, দারুণ। অ্যালুমিনিয়াম ঋণাত্মক, আল্লাহ আমার লেখা আছে এরকম, এটা ঋণাত্মক। কোনটি ঋণাত্মক? এটা হচ্ছে ঋণাত্মক। কোনটি ঋণাত্মক প্রভাবক, কোনটি ঋণাত্মক প্রভাবক। আচ্ছা ভেরি গুড চাষপিস ভাইয়া, রাকিব, শহীদুল, দারুণ। আচ্ছা না এখানে হচ্ছে এখানে খেয়াল করে দেখ কারা কারা আছে। না শহীদুল হয় নাই। ভেরি গুড সেন, দারুণ। রুদ্র না, বি হয় নাই। শ্যাম, শরীফ বলছে 2 না হয় নাই। রুদ্র বি না হয় নাই। আচ্ছা এই জায়গায় জিহাদ, থ্যাংক ইউ। সো এখানে হচ্ছে ভুল করার কোনো কারণ নাই। দেখ এখানে দেখ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এখানে সব অধাতু। সো অধাতু যদি হয় ঋণাত্মক প্রভাবক। গ্লিসারল এখানেও কি অধাতু, তার মানে কি ঋণাত্মক প্রভাবক। অ্যালুমিনিয়াম অক্সাইড ধাতু, তার মানে ধনাত্মক প্রভাবক। আমার চাইছে কি কোনটি ঋণাত্মক প্রভাবক, তার মানে হচ্ছে 1 আনসার, 2 আনসার, তার মানে হচ্ছে 1 প্লাস 2। অধাতু থাকলে হচ্ছে আমার ঋণাত্মক প্রভাবক। সো আমরা কিছু কোয়েশ্চেন নিচ্ছি, কোয়েশ্চেন আমরা সলভ করব। আচ্ছা ক্লিয়ার? অধাতু থাকলেই হচ্ছে আমাদের কি হবে, অধাতু থাকলেই হচ্ছে আমাদের কি হবে, আমাদের ঋণাত্মক প্রভাবক হবে। ওকে সো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোনটি অনুঘটক বিষ নয়? প্রভাবকের আরেক নাম হচ্ছে অনুঘটক। কোনটি অনুঘটক বিষ নয়? অনুঘটক বিষ নয়। আচ্ছা 1 নম্বর দেওয়া আছে ধুলাবালি, 2 নম্বর সালফার চূর্ণ, 3 নম্বর আমাদেরকে দেওয়া আছে আর্সেনিক অক্সাইড AS2O3, 4 দেওয়া আছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। ওকে সো বলছে কোনটি অনুঘটক বিষ নয়, আনসার কোনটা হবে। তাহলে দেখ অনুঘটক বিষ বলিস বা প্রভাবক বিষ বলিস বা হচ্ছে ঋণাত্মক প্রভাবক বলিস, সবগুলা কিন্তু আমার কি একই। যেগুলোর হচ্ছে কার্যক্ষমতা নষ্ট করে দেওয়ার ক্ষমতা আছে ঋণাত্মক প্রভাবকের মধ্যে, সেগুলোকে বলা হচ্ছে কি আমার প্রভাবক বিষ বলা হচ্ছে। সো আমাকে বলবি আনসার কোনটা হবে, আনসার কোনটা হবে। ডি, ভেরি গুড। সুদীপ্ত দারুণ, এলিয়া দারুণ, ইলহাম খুব সুন্দর নাম, ইলহাম মানে হচ্ছে বাণী, ঐশী বাণী। আচ্ছা তাহলে আমরা আরেকটা কোয়েশ্চেন নেই। KClO3 থেকে অক্সিজেন প্রস্তুতির সময়, খুব মজা,
মানে আমার প্রভাবক এখানে মুখস্থ করা লাগে না। ধনাত্মক প্রভাবক হচ্ছে ধাতু থাকবে, প্রভাবক সহায়ক হচ্ছে একাধিক ধাতু থাকবে, ঋণাত্মক প্রভাবক হচ্ছে অধাতু থাকবে, প্রভাবক বিষ মানে হচ্ছে অধাতুর মধ্যে হচ্ছে আর্সেনিকগুলো স্পেসিফিক থাকে, অথবা যদি অপশন না দেওয়া থাকে তাহলে ঋণাত্মক প্রভাবক যেগুলো হবে সেগুলো প্রভাবক বিষ হবে, অটো প্রভাবক শুধু ম্যাঙ্গানিজ হবে, আবিষ্ট প্রভাবক শুধুমাত্র সালফাইড হবে, সালফাইড শুধুমাত্র সালফাইডের উদাহরণ দেওয়া থাকবে। সো KCl থেকে অক্সিজেন প্রতির সময় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি হিসেবে ব্যবহৃত হয়, কি হিসেবে ব্যবহৃত হয়? 1 নম্বর অপশনে দেওয়া আছে প্রভাবক 20, 2 ধনাত্মক, 3 স্বপ্রভাবক, স্বপ্রভাবক মানে হচ্ছে অটো প্রভাবক, 4 দেওয়া আছে হচ্ছে কোনোটি নয়। সো আমাকে বল KClO3 থেকে O2 তৈরির সময় MnO2 কোনটি হিসেবে ব্যবহৃত হয়? KClO3 থেকে O2 প্রস্তুতির সময় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি হিসেবে ব্যবহৃত হয়? তাহলে আমাকে বলতো, কত মজা। প্রভাবক দেখলেই আমি চিনবো, আমার আর মুখস্থ করার কোনো দরকার নেই, ছন্দরন্ধ আমাদের দরকার নেই, আমরা প্রভাবক দেখলেই চিনবো। ভেরি গুড। না 4 কেন? 4 কেন? KClO3 থেকে O2 প্রস্তুত সময় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কোনটি হিসেবে ব্যবহৃত হয়? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড না, বি কেন? সৌরভ সরকার, দারুণ। সি, মোহাম্মদ শরীফ, সি, ভেরি গুড। দুর্জয় 2 না, 2 কেন? ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ একমাত্র প্রভাবক, আমরা আগেই বলছি O2 প্রভাবক শুধুমাত্র একটা, সেটা হচ্ছে কি ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ এই যে এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে, ম্যাঙ্গানিজ শুধুমাত্র স্পেসিফিক, সেটা হচ্ছে অটো প্রভাবক বা হচ্ছে কি স্বপ্রভাবক। তো KClO3 থেকে O2 প্রস্তুতির সময় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি হিসেবে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে স্বপ্রভাবক হিসেবে ব্যবহৃত হবে। ক্লিয়ার? সো আশা রাখি আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমরা আরও কিছু কোয়েশ্চেন দিই। আচ্ছা, তা আমরা আরও কিছু কোয়েশ্চেনে যাই। দেওয়া আছে আমাদের কাছে হচ্ছে এ থেকে বি প্রস্তুতির সময় ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড মানে B2O5 একটি ধনাত্মক, 2 ঋণাত্মক, 3 প্রভাবক 20, 4 কোনোটি নয়। সো কোনটা হবে? হ্যাঁ না, MnO2 অটো প্রভাবক হিসেবে কাজ করে। ও শিট। আচ্ছা, থ্যাংক ইউ। MnO2 তো হচ্ছে +4, থ্যাংক ইউ। যে বলছে থ্যাংক ইউ। MnO2 হচ্ছে +4, Mn+2 যেটা, থ্যাংক ইউ। ম্যাঙ্গানিজ +2, এক্সট্রিমলি সরি, ম্যাঙ্গানিজ +2 হচ্ছে অটো প্রভাবক, সরি, থ্যাংক ইউ। কারেকশন করে নিস, MnO2 মানে Mn+4, থ্যাংক ইউ সো মাচ। যে বলছিস থ্যাংক ইউ। আচ্ছা, সো ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড হচ্ছে আমাদের হচ্ছে কোন ধরনের প্রভাবক হিসেবে কাজ করবে? ধনাত্মক, ঋণাত্মক নাকি প্রভাবক 20? থ্যাংক ইউ সো মাচ। কে বলছে এটা? এটা কে যেন বলছে? আচ্ছা, নাম কি? নাম ইস্তাদ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সো আমরা দেখে নিলাম যে এখানে হচ্ছে ধনাত্মক প্রভাবক কারা, ঋণাত্মক প্রভাবক কারা, অটো প্রভাবক কারা। সো আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার থেকে প্রভাবকটা খুবই গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে প্রভাবক থেকে আমাদের একটা কোয়েশ্চেন থাকেই। সো আমরা এখন চলে যাব হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থায়। ধীরে ধীরে আমরা প্রত্যেকটা পার্টি কমপ্লিট করবো রাসায়নিক সাম্যাবস্থায়। সো রাসায়নিক সাম্যাবস্থায় যদি আমরা যেতে চাই, রাসায়নিক সাম্যাবস্থায় আমরা দুইটা জিনিস কাজ করব। একটা হচ্ছে আমাদের কেপি এবং কেসির যে সম্পর্কটা, সেটা আমরা নির্ণয় করব। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে কেপি এবং কেসি নির্ধারণ করা হয় কিভাবে? ফার্স্ট কন্ডিশন হচ্ছে কেপি আর কেসির সম্পর্ক, কেপি এবং কেসি এর সম্পর্ক
দেন হচ্ছে কেপি এবং কেসি থেকে আর যে কোয়েশ্চেনগুলো আসে সেটা হচ্ছে কেপি এবং কেসি এর একক, কেপি এবং কেসি এর এককগুলো আসে। ক্লিয়ার? সো কেপি এবং কেসির যে সম্পর্কটা সেটা আমরা জানি, সেটা হচ্ছে কত, কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি ডেল্টা এন, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল্টা এন। আর হচ্ছে কেপি এবং কেসি এর একক যদি বলি তাহলে কেসি এর একক হচ্ছে, কেসি এর একক হচ্ছে মোল পার লিটার ডেল্টা এন, আর কেপি এর একক হচ্ছে অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার ডেল্টা এন। সো কেপি এর একক আমরা জানি, কেসি এর একক জানি, আর হচ্ছে কি কেপি আর কেসির যে সম্পর্কটা সেটা হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল্টা এন। ক্লিয়ার? কেপি ইজ ইকুয়াল টু কি কেসি আর টি ডেল্টা এন। সো এই সম্পর্ক থেকে আমরা সম্পর্ক বের করার ট্রাই করব। আচ্ছা, সো ডেল্টা এন বলতে আমরা কি বুঝি, তাহলে আমরা সম্পর্কের দিকে চলে যাই। সো তার আগে আমরা জানি যে কেপি এবং কেসি কোন কোন ক্ষেত্রে নির্ধারণ করা যায়, কেপি এবং কেসি নির্ধারণ করা যায় কোন কোন ক্ষেত্রে, কেপি এবং কেসি নির্ধারণ করা হয় কোন কোন ক্ষেত্রে। নির্ধারণ করা হচ্ছে এক নম্বর হচ্ছে জলীয় দ্রবণের ক্ষেত্রে কেপি এবং কেসি নির্ণয় করা যায়, এবং দুই যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে কি গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে, গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে। কথাটা ক্লিয়ার? গ্যাসীয় বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি নির্ণয় করা যায়। ওকে, আচ্ছা, সো আমরা জানি সম্পর্ক হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি ডেল্টা এন। আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল্টা এন। ডেল্টা এন মানে হচ্ছে উৎপাদের মোল মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোল, উৎপাদের মোল মাইনাস হচ্ছে কি বিক্রিয়কের মোল। কথাটা ক্লিয়ার? আমরা জানি এটা। সো কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল্টা এন, আর ডেল্টা এন মানে হচ্ছে উৎপাদের মোল মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোল, উৎপাদের মোট মোল মাইনাস হচ্ছে কি বিক্রিয়কের মোট মোল। সো সেটা হচ্ছে ডেল্টা এন। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা সম্পর্ক বের করি। যদি ডেল্টা এন জিরো হয়, ডেল্টা এন যদি জিরো হয় তবে কেপি ইজ ইকুয়াল টু কী হবে, কেসি হবে। যদি ডেল্টা এন গ্রেটার দেন জিরো হয় তাহলে সেক্ষেত্রে কেপি ইজ গ্রেটার দেন কেসি হবে। যদি ডেল্টা এন লেস দেন জিরো হয় তাহলে কেপি লেস দেন কেসি হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। তাহলে কেপি আর কেসি সম্পর্ক থেকে তিনটা জিনিস আমরা জানলাম। যদি ডেল্টা এন জিরো হয় তবে কেপি ইজ ইকুয়াল টু কেসি হবে, ডেল্টা এন গ্রেটার দেন জিরো হয় তাহলে কেপি গ্রেটার দেন কেসি হবে, লেস দেন জিরো হয় কেপি লেস দেন কেসি হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো আমি একটা বিক্রিয়া দেখাই এবং আমরা কোয়েশ্চেন প্র্যাকটিসে চলে যাব। তাহলে আমি একটা বিক্রিয়া দেখাচ্ছি। ওকে, তাহলে কেপি কেসি মনে রাখবি যে শুধুমাত্র দুইটা ক্ষেত্রে নির্ণয় করা যায়, গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আর হচ্ছে কি জলীয় দ্রবণের ক্ষেত্রে। আমাদের কাছে দেওয়া আছে N2 প্লাস হচ্ছে 3H2, এখান থেকে তৈরি হচ্ছে 2NH3। তাহলে আমরা বলছি যে ডেল্টা এন হচ্ছে উৎপাদের মোল মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোল, উৎপাদের মোল মাইনাস হচ্ছে কি বিক্রিয়কের মোল। তাহলে আমাকে বলতো যে এখানে হচ্ছে ডেল্টা এন এর যে সম্পর্কটা, তাহলে ডেল্টা এন কত হবে, উৎপাদের মোল কত 2, আর বিক্রিয়কের মোট মোল কত 3, আর একে কত 4। তাহলে 3 প্লাস হচ্ছে 1 তার মানে হচ্ছে 4, তার মানে হচ্ছে কিন্তু -2 বের হবে। 2 - 4 তার মানে কিন্তু -2। তার মানে সম্পর্ক যদি বের করতে যাই তাহলে এই যে ডেল্টা এন এর মান, ডেল্টা এন লেস দেন 0 না, এখানে ডেল্টা এন ইকুয়াল -2, তার মানে ডেল্টা এন লেস দেন 0, তার মানে হচ্ছে কেপি লেস দেন কি হবে, কেসি হবে। সবাইকে আমরা বুঝতে পারছি? এটা তো আমরা জানি। ভেরি গুড, -2, দারুণ। এটা তো আমরা জানি, সবার কাছে তো ক্লিয়ার। ওকে, সো ডেল্টা এন এর সম্পর্কটা কি সেটা আমরা জানি। আচ্ছা, এখন আমরা যদি যাই তাহলে দেওয়া আছে, আমাকে বলবি যে এইখানে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে সলিড, এখান থেকে তৈরি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটাও সলিড, প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে গ্যাস। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর সম্পর্ক কি, কেসি এর সম্পর্ক আমাকে বলবি যে কেপি আর কেসি এর সম্পর্ক কি হবে। ওকে, আচ্ছা, 1 নম্বর দিচ্ছি কেপি ইজ ইকুয়াল টু কেসি, 2 নম্বর হচ্ছে কেপি গ্রেটার দেন কেসি, 3 নম্বর হচ্ছে আমাদের কেপি লেস দেন কেসি, 4 নম্বর হচ্ছে কোনোটি নয়। আমাকে বল এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি আর কেসির সম্পর্ক কি, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি আর কেসির সম্পর্ক কি, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি আর কেসির সম্পর্ক কি। আচ্ছা, মেঘলা বলছে হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি, আশিক বলছে বি কেপি গ্রেটার দেন কেসি, রাকিব বলছে ডি, ইসরাত জাহান বলছে বি, সুবর্ণদ্বীপ বলছে হচ্ছে বি। ওকে, আচ্ছা, সৌরভ সরকার বলছে হচ্ছে এ, শরীফ বলছে হচ্ছে বি, শ্যাম বলছে বি, ঐশী বলছে বি,
সিয়াম বলছে বি, ভেরি গুড। ফেরদৌসি বলছে হচ্ছে বি, সেন বলছে হচ্ছে ডি। আচ্ছা, সায়ন্তন সেন, মুসলিমা বলছে ডি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল কন্ডিশন হচ্ছে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে এটা কি সলিড দেওয়া আছে, কিন্তু কেপি আর কেসি ভাইয়া, কেপি এবং কেসি আমরা নির্ণয় করতে পারবো শুধুমাত্র জলীয় দ্রবণের ক্ষেত্রে, মানে হচ্ছে একোয়া সলিউশনের ক্ষেত্রে, আর হচ্ছে গ্যাসিয়ের জন্য মানে হচ্ছে গ্যাসের জন্য। কথা ক্লিয়ার? এখন এই বিক্রিয়াতে ক্যালসিয়াম কার্বনেট কি সলিড, তার মানে এটার জন্য কেপি কেসি কাউন্ট করা যাবে না। এটা কি সলিড, তাহলে এটার জন্য কাউন্ট করা যাবে না। কথাটা ক্লিয়ার? তার মানে এখানে আমার মোল কত, এটা যদি তুমি কাউন্ট করতে পারতেছি না, এখানে মোল কত 0, তাহলে এখানে তো আমার এটা কাউন্ট করা যাচ্ছে না, তাহলে এটার মোল কত 1, তার মানে এখানে মোল কত 1, তার মানে ডেল্টা এন যদি করি তাহলে 1 - 0 তার মানে হচ্ছে 1, তার মানে ডেল্টা এন গ্রেটার দেন 0, তার মানে কেপি গ্রেটার দেন কি হবে কেসি, তার মানে কেপি গ্রেটার দেন কেসি। ভেরি গুড, ওরে জোস জোস। তাহলে কেপি গ্রেটার দেন কি হবে কেসি হবে। ভেরি গুড, সবাই বুঝতে পারছি? সবাইকে আমরা বুঝতে পারছি? এটা সবাইকে আমরা বুঝতে পারছি? আমাকে একটু বলবেই বুঝতে পারছি কিনা। পরশমণি, আশিক বল যে এটাকে বুঝতে পারছি কিনা, যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ইজ ইকুয়াল টু কেসি কি হবে। সো আমরা আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছি। দেওয়া আছে আমাদেরকে হচ্ছে Fe প্লাস হচ্ছে 4H2O তৈরি হচ্ছে Fe3O4 প্লাস হচ্ছে 4H2। এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে আমাদের পানিটা হচ্ছে কি আমাদের লিকুইড। ওকে, সো লিকুইড না দিয়ে গ্যাস দিই আরও বেটার হয়। সো এটা হচ্ছে গ্যাস মানে জলীয় বাষ্প, আর এখানে হচ্ছে 3Fe। সো আমাকে বল এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি আর কেসি, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ইজ ইকুয়াল টু কেসি, নাকি হচ্ছে কেপি গ্রেটার দেন কেসি, নাকি কেপি লেস দেন কেসি, কোনটা হবে? এই তিনটার মধ্যে আনসার কোনটা হবে? আচ্ছা, ওকে, সুবর্ণদীপ বলছে কেপি ইজ ইকুয়াল টু কেসি। সো আমাকে বল এটার ক্ষেত্রে কি হবে? আচ্ছা, জুই বলছে হচ্ছে 1। আচ্ছা, সিয়াম বলছে হচ্ছে 1 শিওর, ওরে জোস। আচ্ছা, মৌসুমী সিয়াম বলছে হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি, ইসরাত বলছে এ, আশিক বলছে 1, ভেরি গুড। ঐশী বলছে হচ্ছে 1, জোস। আচ্ছা, শহীদুল বলছে হচ্ছে 1, জোস। সিয়াম বলছে হচ্ছে 1, ভেরি গুড। আচ্ছা, ইকুয়াল, জোস। মৃণাল মণ্ডল, মুসলিমা, দারুণ, ভেরি গুড, 1, ওকে। ও অনুপর্ণা দাস, কেপি জুল কেসি, কবিতা সরকার এ, বাঁধন দাস এ, ভেরি গুড। ফেরদৌসি রহমান। তার মানে এখানে একটা জিনিস ক্লিয়ার হলো যে এখানে আমাদের কোনো ভুল করার কোনো চান্সেস নাই। ওকে, সো আমরা আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছি। সো আমাদেরকে দেওয়া আছে কার্বন প্লাস হচ্ছে অক্সিজেন, কার্বন হচ্ছে সলিড, অক্সিজেন হচ্ছে লিকুইড, এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি বলি যে কেপি ইজ ইকুয়াল টু কেসি, নাকি কেপি গ্রেটার দেন কেসি, নাকি হচ্ছে কেপি লেস দেন কেসি, সো কোনটা হবে? কেপি লেস দেন কেসি হবে, নাকি গ্রেটার দেন কেসি হবে, নাকি ইকুয়াল কেসি হবে? সো কোনটা হবে? ওরে জোস, হাসান আলী শরীফ, দারুণ। আচ্ছা, সো কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এক্ষেত্রে কি হবে? কার্বন প্লাস অক্সিজেন। রুদ্র বলছে হচ্ছে 1, কেপি ইজ ইকুয়াল টু কেসি, শ্যাম বলছে 1, ইসরাত জাহান বলছে 1 শিওর, হাসান আলী বলছে বি। আচ্ছা, শহীদুল বলছে হচ্ছে 2। আচ্ছা, ফেরদৌসি রহমান বলছে হচ্ছে 1, সিয়াম বলছে হচ্ছে 1। আচ্ছা, মুসলিমা মান বলছে হচ্ছে বি। আচ্ছা, সুবর্ণদীপ বলছে হচ্ছে এ। আচ্ছা, ইমন বলছে হচ্ছে বি। ওকে, অনুপর্ণা দাস বলছে হচ্ছে বি। আচ্ছা, সো আমরা বলছি যে কেপি বা কেসি নির্ধারণ করা যাবে শুধু একোয়ার ক্ষেত্রে আর হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। দ্যাট মিনস এই সলিড যদি থাকে এটা আমি কাউন্ট করব না, লিকুইড যদি থাকে আমি কাউন্ট করব না, শুধুমাত্র গ্যাসের জন্য কাউন্ট করব। তার মানে এখানে মোল হবে কত? 0, এখানে মোল হবে কত? 1। তার মানে ডেল্টা এন এর মান কত হবে? 1 - 0, তার মানে হচ্ছে 1। তো 1 - 0 1 হচ্ছে কি আমার হচ্ছে কি গ্রেটার দেন, তাহলে ডেল্টা এন গ্রেটার দেন 0, গ্রেটার দেন যদি 0 হয় তাহলে কেপি গ্রেটার দেন অবভিয়াসলি কেসি হবে। ক্লিয়ার? কেপি গ্রেটার দেন অবভিয়াসলি কি হবে? কেসি হবে। লিকুইড কাউন্ট করা যাবে না, আমাদেরকে একোয়া সলিউশন নিতে হবে। জলীয় দ্রবণের ক্ষেত্রে কেপি আর কেসি কাউন্ট করা যাবে, কারণ এগুলো খুব কেপি বা কেসি নির্ণয় করা হয় খুব দুর্বল দ্রবণের ক্ষেত্রে। সো তার ক্ষেত্রে যদি আমি সলিড নিই, সলিড তো ভাঙবেই না। লিকুইড যদি নিই, লিকুইড গাঢ় দ্রবণ, লিকুইড হচ্ছে কি একটা গাঢ় দ্রবণ, ভাঙতেই চাই না। দ্যাটস হচ্ছে তাদের ঘনমাত্রা প্রায় কনস্ট্যান্ট 1 ধরা হয়। সো আমি তাদেরকে নিয়ে কেপি কেসি নির্ণয় করতে পারবো না। সাম্যাবস্থার বিক্রিয়া তাদের ক্ষেত্রে আমার করা যাবে না, কারণ আমি দুর্বল দিয়ে কাজ করি। সো এই ক্ষেত্রে তাকে নিয়ে কাজ করা যাবে না। কথা ক্লিয়ার? দ্যাটস ওয়াই গ্যাসে নেওয়া হয় আর হচ্ছে একোয়া নেওয়া হয়। একোয়াতে বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন অনেক বেশি থাকে। ওকে, রেট অফ রিঅ্যাকশন অনেক বেশি থাকে, ডেল্টা এন গ্রেটার দেন 0 হয়।
তাহলে কেপি গ্রেটার দেন অবভিয়াসলি কি হবে, কেসি হবে। ওকে, সো আমরা আর একটা বিক্রিয়া নিচ্ছি। আমাদেরকে দেওয়া আছে ম্যাগনেসিয়াম, সেটা হচ্ছে সলিড, প্লাস হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে অ্যাকোয়া, এবং আমার তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, সেটা হচ্ছে সলিড। তাহলে বলা হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি, নাকি হচ্ছে 1 বলা হচ্ছে, 2 বলা হচ্ছে কেপি গ্রেটার দেন কেসি, 3 নম্বর বলা হচ্ছে কেপি লেস দেন কেসি। সো আমাকে বল এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হবে, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর কেসির মান কত হবে? আচ্ছা, ইসরাজান বলছে, ঐশী বলছে, হাসান আলী বলছে ভেরি গুড, নদী কর্মকার দারুণ, সিয়াম দারুণ, আয় হাই ভুল করিসটা কেন? আচ্ছা, রুদ্র বলছে সি 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 সি, আচ্ছা সাবিয়া তাসি বলছে সি, ওরে জোস, আয় হাই তোর ভুল করিসটা কে? ভুল করতে ভালো। আচ্ছা, সো এটা যেহেতু সলিড, তার মানে এটা কত 0, এটা যেহেতু সলিড, এটা 0, তাহলে থাকলো কি আমার, এটা কত থাকলো, এটা হচ্ছে কত 1, তাই না? এটা কত থাকলো 1 থাকলো, মানে O2 হবে। সো এটা কত থাকলো 1 থাকলো, বা ও দিলাম, সো এটা কত 1, তাহলে 0 মাইনাস হচ্ছে কত 1, তাহলে ডেল্টা এন এর মান হচ্ছে 0 মাইনাস 1, ওরে জোস, তাহলে -1, তার মানে হচ্ছে ডেল্টা এন লেস দেন 0, তার মানে কেপি লেস দেন হবে কি কেসি। হাই সবারটা কেন হলো? সবারটা হয়ে গেছে, ওরে জোস, কবিতা সরকার, ফেরদৌসী রহমান, জোস। আচ্ছা, সো আমরা দেখে নিলাম। এখন হচ্ছে আমরা কেবি বা কেসি একক যদি বলি, আচ্ছা, সো আমরা এখানে আরেকটা কোয়েশ্চেন করতে পারি যে কোনো বিক্রিয়ায় উৎপাদ এবং বিক্রিয়কের মোল সমান হলে, আমি জানি তোরা সবাই পারবি, কেপি ইজ ইকুয়াল টু কেসি 1 নম্বর, 2 দেওয়া আছে কেপি গ্রেটার দেন কেসি, 3 নম্বর দেওয়া আছে কেপি লেস দেন কেসি। সো কোনটা হবে? কোনো বিক্রিয়ার উৎপাদ এবং বিক্রয়ক দুজনের মোল সমান। পানি থ্যাংক ইউ। আচ্ছা, তো সুদীপ তো দীপ বলে ফেলছে এক, সিয়াম বলে ফেলছে এক, তাহলে তো তোদেরকে তো আমি কেপি কিছুতে আটকাতে পারবো না, কেপি কিছুতে আটকানো যাবে না, কেন আটকানো যাবে না? আচ্ছা, সো সবার আনসার সঠিক, আল্লাহ। আচ্ছা, সো আমাদের হয়ে গেল। সো কেপি আর কেসি যে সম্পর্কটা, সো সম্পর্কের ভিত্তিতে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, সো আমরা চলে যাই কেপি এবং কেসি এর যে একক, কেপি এবং কেসি এর এককের দিকে আমরা চলে যাই। ক্লিয়ার? আচ্ছা, সো কেপি এর একক যদি বলি সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার ডেল্টা এন, কেসির একক যদি বলি তাহলে হচ্ছে মোল পার লিটার ডেল্টা এন। ক্লিয়ার? ওকে, ডেল্টা এন আমরা শিখে গেলাম, উৎপাদের মোল মাইনাস হচ্ছে বিক্রয়কের মোল। সো এখন যদি বলা হয় H2 এবং I2 2HI, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার একক হবে কি? কেসি এর একক। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর একক 1 একক নাই, 2 মোল পার লিটার, 3 মোল ইনভার্স লিটার ইনভার্স 1, 4 কোনোটি নয়। সো আমাকে বল এটার আনসার কি হবে? আল্লাহ, দেওয়ার আগে উত্তর জোস, আমাকে এটা ঠিক না। আচ্ছা, সো আমরা এটা করে নিলাম। সো আমরা আরেকটা করতে পারি। তাহলে কোয়েশ্চেনে দেওয়া আছে আমাদেরকে কোন বিক্রিয়াটির একক পার মোল লিটার। 1 নম্বর N2O4 2NO2, 2 নম্বর দেওয়া আছে আমাদের 2NH3 N2 প্লাস হচ্ছে 3H2, 3 নম্বর আমাদেরকে দেওয়া আছে 2NO প্লাস হচ্ছে O2, তৈরি হচ্ছে 2NO2, 4 নম্বর আমাদেরকে দেওয়া আছে
N2 প্লাস হচ্ছে 3H2 আর হচ্ছে 2NH3। সো আমাকে বল কোন বিক্রিয়াটার একক পার মোল লিটার, কোন বিক্রিয়াটার একক পার মোল লিটার? হ্যাঁ সবাই উত্তর দিয়ে বলছে। আচ্ছা কোন বিক্রিয়াটির একক পার মোল লিটার? আচ্ছা ফেরদৌসী রহমান বলছে হচ্ছে 3, আচ্ছা আশিক বলছে হচ্ছে 1, সামিয়া তাসনিম বলছে হচ্ছে A, সিয়াম বলছে হচ্ছে 3, সৌরভ সরকার বলছে হচ্ছে B, জুই বলছে হচ্ছে 3, 1 2 3, 1 2 3 এর মধ্যে সবাই কন্ট্রাডিকশন হচ্ছে। আচ্ছা বাদনদা বলছে 3 3 3 3 3, আচ্ছা রাকিব বলছে হচ্ছে 3, হাসান আলী বলছে হচ্ছে D, অনুপর্ণা দাস বলছে C, আচ্ছা আশিক বলছে 3 হবে, সে ড্যাম শিওর। ওকে আমরা দেখি। সো আমরা জানি যে মোল পার লিটার, এই যে মোল পার লিটার সেটা হচ্ছে কেসি এর একক জানতে যাচ্ছে। ওকে সো আমরা হচ্ছে ডেল্টা এল এর মান, মানে ডেল্টা এন এর মান ঠিক কত হলে আমার পার মোল লিটার হবে, তাই না? আমার ডেল্টা এর মান কত হলে, দেখ আমরা জানি যে এটা হচ্ছে কি মোল পার লিটার ডেল্টা এন, ডেল্টা এন। সো আমরা এখানে বের করবো যে ডেল্টা এন এর মান যদি -1 হয় তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা মাইনাস হবে, তাহলে -1 কোনটাতে আছে, -1 কোনটাতে আছে? ওকে আচ্ছা 2 থেকে 1 গেলে কত থাকবে, 2 থেকে যদি 1 যায় তাহলে 1 থাকবে, তাহলে এটা হচ্ছে না। সো 3 আর কত 4, 4 থেকে 2 গেলে কত -2, 4 থেকে 2 গেলে 2 থাকে, তাহলে এটা আমার হচ্ছে না। এখানে কত আছে 2 আর এখানে কত আছে 3, তাহলে -1 এখানেই হচ্ছে, তাহলে 2 -3 তাহলে -1। তো আমরা বুঝতেই পারতেছি যে মোল পার লিটার -1 যদি হয় তাহলে একমাত্র হবে পার মোল আর হচ্ছে কি লিটার। সো যারা 3 আনসার দিয়েছি সবাইকে ধন্যবাদ। আল্লাহ আশিক বলছে, আশিক শিওর ছিল যে এটাতে 3ই হবে। আচ্ছা আশিক তাহলে উত্তর জানতো, তাই না? আচ্ছা তাহলে আমরা আরেকটা করতে পারি। দেওয়া আছে আমাদেরকে ক্যালসিয়াম কার্বনেট সলিড, ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সলিড, আর এটা হচ্ছে আমার গ্যাস। তাহলে এই বিক্রিয়ার কেসি এর একক কি? কেসি এর একক কি? 1 নম্বর মোল পার লিটার, 2 পার মোল পার লিটার, 3 পার মোল লিটার, 4 একক নাই। সো কোনটা হবে এই বিক্রিয়ার একক কি? আচ্ছা বাদন দাস বলছে হচ্ছে নাই। I2 ধাতু কেন হবে সুদীপ্ত? I2 কেন ধাতু হবে? আচ্ছা রুদ্র বলছে হচ্ছে 1 মোল পার লিটার, মাহমুদ আক্তার লিয়া বলছে 4 একক নাই, শহীদুল বলছে হচ্ছে 1 শিওর, সিয়াম বলছে হচ্ছে 1। আচ্ছা দেখি আমরা কে জিতে যাই। সৌরভ সরকার বলছে হচ্ছে 1, অনুপর্ণা দাস বলছে হচ্ছে 1, ফেরদৌসী রহমান বলছে হচ্ছে 1, হাসান আলী বলছে হচ্ছে 1, 1 2 আচ্ছা মুসলিমা বলছে হচ্ছে 1 2 3 যে কোনো একটা, সেন বলছে হচ্ছে 1 শিওর, সিয়াম বলছে 1 শিওর, ড্যাম শিওর সে। আচ্ছা সো এটা কি আমার 0, এটা আমার 0, এটা মেনে নিতে পারবো না। সো ডেল্টা এন এর মান কত? জাস্ট 1। সো যে এন 1 যদি হয় তাহলে কেসের একক চাইছে, তার মানে হচ্ছে মোল পার লিটার ডেল্টা এন। তো ডেল্টা এন এর মান কত চলে আসলো? 1 চলে আসলো। কেন এটা 1 নিলাম? কারণ এগুলো তো 0 আসবে, তো এটা সলিড, এটা সলিড, এগুলো 0 আসবে। তো আমি তো এগুলো নিয়ে কাজ করবো না, কেপের কেসে এগুলো নিয়ে কাজ করবো না। সো আমার আছে এটা 1 মোল, তাহলে আমার ডেল্টা এন এর মান কত? 1। সো আমার আনসার হবে মোল পার লিটার। সো কোনটা আছে? মোল পার লিটার। আচ্ছা সিএম তাহলে শিওর ছিল। আচ্ছা তোরা সবাই আনসার জানিস, কেন জানিস? আচ্ছা সো আমরা এটা দেখে নিলাম। ওকে এখন আসি, আমরা সম্পর্ক দেখে নিলাম, আমরা একক দেখে নিলাম। এখন হচ্ছে সমীকরণ ভিত্তিক সম্পর্ক, সমীকরণ ভিত্তিক সম্পর্ক। ওকে সমীকরণ ভিত্তিক সম্পর্ক, একটা সমীকরণ দেওয়া থাকবে, বলা হবে কেসি এর সমীকরণ কোনটা, ঠিক আছে? সো কেসি মানে হচ্ছে ঘনমাত্রার জন্য হচ্ছে বেগ ধ্রুবক, তাই না? সো সাম্য ধ্রুবক যেটাকে বলা হয়। সো আমরা যদি একটা বিক্রিয়ার ক্ষেত্রে বলি তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে কত হবে? উৎপাদ আর হবে তার মোল, তার পাওয়ার হবে মোল হবে তার পাওয়ার, ডিভাইড হচ্ছে কি বিক্রিয়ক, উৎপাদ ডিভাইড হচ্ছে কি বিক্রিয়ক, উৎপাদ ডিভাইড হচ্ছে কি বিক্রিয়ক। সো আমরা যদি বলা হয়, আমাদেরকে যদি বলা হয় যে সাপোজ ধর N2 প্লাস হচ্ছে 3H2, এগুলো সবগুলো গ্যাস, সবগুলো হচ্ছে গ্যাস, এবং হচ্ছে 2NH3 এটাও কি গ্যাস,
ওকে, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসির সমীকরণটা কি হবে? সো এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসির সমীকরণ কি হবে? আমরা জানি NH3 কি হবে, NH3 হচ্ছে হোল 2 হবে, কারণ NH3 এখানে কয়টা আছে? দুইটা আছে। আর N2 এর ক্ষেত্রে কত হবে? 1 হবে। আর H2 এর ক্ষেত্রে কত হবে? 3 হবে। অর্থাৎ উৎপাদ ডিভাইড হচ্ছে বিক্রিয়ক। সো উৎপাদ কি আছে? NH3 আছে, তো তার মোল তার পাওয়ার হবে। আর N2 নিচে কি আছে? N2 হচ্ছে 1 আছে, তাই তার পাওয়ার 1 হবে। H2 কয়টা আছে? 3টা আছে, তাই তার পাওয়ার 3 হবে। শেষ, কাহিনী শেষ। সো আমরা একটা বিক্রিয়া দেখি। তাহলে আমাদেরকে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে। আবারও ওই সেম কাহিনী আমরা করব। ক্যালসিয়াম অক্সাইড যেহেতু সাম্য বিক্রিয়া, সলিড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে গ্যাস। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে সমীকরণ আছে যে কেসি ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ইন্টু কার্বন ডাইঅক্সাইড। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি ইজ ইকুয়াল টু, এটা 1 দিলাম তো তোদের লিখতে সুবিধা হবে, এটা 2 দিলাম। কেসি ইজ ইকুয়াল টু হচ্ছে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড। আর 3 নম্বর বলছে, 3 নম্বর খুব সুন্দর করে সাজানো একটা সমীকরণ দিয়েছে, সেটা হচ্ছে কি যে ক্যালসিয়াম অক্সাইড ইন্টু কার্বন ডাইঅক্সাইড। খুব সুন্দর একটা সমীকরণ, ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে। সো আমাকে বল এই 3টার মধ্যে আনসার কোনটা হবে? আচ্ছা, এক ভাই আগের বার নেটের, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, সবাই এত ভালো ভালো আনসার দিচ্ছিস। আচ্ছা, জুই বলছে যে কেসি ইজ ইকুয়াল টু CO2, সুবর্ণদীপ বলছে বি, সিয়াম বলছে বি। হাই তোদেরকে হারানোর মতো কেউই নাই। ইসরাত জাহান বলছে বি, রুদ্র বলছে হচ্ছে 2, সি শিওর, সি কেন হবে? আচ্ছা, 2 শিওর, ওকে গুড। শ্যাম বলছে ফেরদৌসী রহমান হচ্ছে বি শিওর, ওকে গুড। শহীদুল ইসলাম বলছে হচ্ছে বি, ইসরাত জাহান বলছে হচ্ছে বি। জোস 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 জোস। সো আমরা এখানে সমীকরণ ভিত্তিক সম্পর্কটা দেখে নিলাম, তাই না? আচ্ছা, এখন আসি কেসি সমীকরণ ভিত্তিক সম্পর্ক দেখে নিলাম। তাহলে কেপির ক্ষেত্রে কি হবে ভাইয়া? কেপির ক্ষেত্রে কি হবে? কেপির ক্ষেত্রে কিছুই না, জাস্ট চাপ নিয়ে আমরা কাজ করবো, তাই না? আচ্ছা, কেপির ক্ষেত্রে আমরা বলছি তার ক্ষেত্রে সেম, উৎপাদের আংশিক চাপ ডিভাইড হচ্ছে কি বিক্রয়কের আংশিক চাপ। উৎপাদের আংশিক চাপ, বিক্রয়কের আংশিক চাপ, তাই না? বিক্রয়কের আংশিক চাপ, এবং তার মোল হবে তার পাওয়ার। সো আমরা যদি দেখি আবারও সেম ইকুয়েশন নিচ্ছি, N2 + 3H2। এই ক্ষেত্রে যদি বলা হয় 2NH3। সো এই ক্ষেত্রে কেপি এর যে সমীকরণটা হবে, কেপি সমীকরণ হবে NH3 P অফ NH3, অর্থাৎ NH3 চাপ কত হবে? পাওয়ার কত হবে? 2 হবে। নিচে কত হবে? নিচে হবে N2 তার P অফ N2 আর হচ্ছে ইন্টু কত হবে? P অফ H2 আর পাওয়ার কত হবে? 3। আগের মতোই, জাস্ট সেম টু সেম, একদম হুবহু একই। সো আমরা একটা বিক্রিয়ার ক্ষেত্রে ধরে নেব। সো আমরা একটা বিক্রিয়ার ক্ষেত্রে যাই। সো আমাদেরকে দেওয়া আছে কার্বন প্লাস হচ্ছে অক্সিজেন, কার্বন প্লাস হচ্ছে কি অক্সিজেন। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন সলিড, এখানে অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর সমীকরণ, কেপি ইজ ইকুয়াল টু 1, কেপি ইজ ইকুয়াল টু দেওয়া আছে সে কার্বন ডাইঅক্সাইড, পি অফ কার্বন ডাইঅক্সাইড, পি অফ সি ইন্টু পি অফ O2। 2 নম্বর অপশনে দেওয়া আছে কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ CO2, পি অফ সি। 3 নম্বর অপশন আমাকে দেওয়া আছে, 3 নম্বর অপশন দেওয়া আছে যে কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ CO2, পি অফ O2। সো আনসার কোনটা হবে? বলে ফেলো। সো আনসার কোনটা হবে? আচ্ছা, আনসার কোনটা হবে? কার্বন প্লাস হচ্ছে অক্সিজেন, এটার ইকুয়েশন কোনটা হবে? আচ্ছা, সুবর্ণদীপ বলছে হচ্ছে 3, আচ্ছা আশিক বলছে হচ্ছে 3 শিওর, মুসলিমা বলছে হচ্ছে 3 শিওর, শ্যাম বলছে হচ্ছে 3 শিওর, ওরে জোস। ইসরাত জাহান বলছে 3, রুদ্র বলছে হচ্ছে 3, জোস। আচ্ছা, রুদ্র বলছে হচ্ছে 3, ভেরি গুড। ইসরাত জাহান বলছে হচ্ছে 3, ভেরি গুড। ফেরদৌসী রহমান বলছে 3, শহীদুল বলছে হচ্ছে 3, জোস। আচ্ছা, সো আমরা কেপি আর কেসির যে সম্পর্কটা সেটা দেখে নিলাম, এবং এখান থেকে যা কোয়েশ্চেন আমাদেরকে করতে পারে যতভাবে আটকানো সম্ভব আমরা সবভাবে হচ্ছে আমরা তো আটকাতে পারিনি, আমি খুব ব্যর্থ, আমি আটকাতে পারিনি। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা রাসায়নিক সাম্যাবস্থা থেকে কেপি আর কেসির যে সম্পর্কটা সেটা দেখে নিলাম। এখন হচ্ছে আমরা চলে যাব অম্ল ক্ষারক সাম্যাবস্থায়। এটাতে আমরা খুবই ভয় থাকে, তাই না? খুবই কষ্টদায়ক একটা বিষয় অম্ল ক্ষারক সাম্যাবস্থা। সো অম্ল ক্ষারক সাম্যাবস্থায় হচ্ছে আমরা কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে লবণের আর্দ্র বিশ্লেষণ। লবণ কাকে বলে? সো লবণের আর্দ্র বিশ্লেষণ আমরা দেখব, লবণের আর্দ্র বিশ্লেষণ। ওকে, লবণের আর্দ্র বিশ্লেষণ দেখব।
আচ্ছা, সো লবণের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি দেখি তাহলে আমরা মনে রাখবো যদি সি থাকে, সি হচ্ছে দুর্বল, এবং সি আসে থেকে, সি কিন্তু আসে অ্যাসিড থেকে, সি আসে থেকে অ্যাসিড থেকে, তার মানে সি একটা দুর্বল অ্যাসিড। আচ্ছা, সো আমরা এটা দেখে নিলাম। নাইট্রোজেনও দুর্বল, এটা যদি ক্ষার হিসেবে কাজ করে, নাইট্রোজেনও দুর্বল, এটা যদি কি হিসেবে কাজ করে, ক্ষার হিসেবে কাজ করে, তবে অ্যাসিড হিসেবে কাজ করে এটা শক্তিশালী। নাইট্রোজেন দুর্বল হবে যদি ক্ষার হয়, নাইট্রোজেন দুর্বল হবে যদি সে ক্ষার হয়। ক্লিয়ার? আচ্ছা, আর হচ্ছে আমরা যদি বলি যে গ্রুপ মানে অ্যালুমিনিয়াম যেটা থাকে এটাও দুর্বল, অ্যালুমিনিয়াম যেটা থাকে সেটাও দুর্বল হবে। ধরা যাক আমাদের কাছে একটা লবণ দেওয়া আছে, লবণের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাসিডিক পার্ট আর একটা হচ্ছে কি ক্ষারের পার্ট। লবণের কয়টা পার্ট? অ্যাসিডের পার্ট আর হচ্ছে কি ক্ষারের পার্ট। যদি অ্যাসিড শক্তিশালী হয়, ক্ষার দুর্বল হয়, তাহলে লবণের ধর্ম অ্যাসিডিক হবে। যদি ক্ষার শক্তিশালী হয়, অ্যাসিড দুর্বল হয়, তাহলে লবণের ধর্ম ক্ষারীয় হবে। তাহলে খুব সিম্পল একটা জিনিস, খুব কিছুই না, তুই খালি সি চিনবি, এন চিনবি আর অ্যালুমিনিয়াম চিনবি, এরগুলো যদি থাকে তাহলে এগুলো দুর্বল। তবে এনটা কিন্তু কন্ট্রাডিকশন, এন দুইভাবে থাকতে পারে, অ্যাসিড হিসেবে থাকতে পারে, ক্ষার হিসেবে থাকতে পারে। যদি ক্ষার হিসেবে থাকে তাহলে হচ্ছে কি হবে, ক্ষার হিসেবে যদি থাকে তাহলে কি হবে, দুর্বল হবে। সো এই ক্ষেত্রে এখন লবণের বিশ্লেষণ ক্ষেত্রে আমি এনটাকে আনবো না, আমি দুইটা নিয়ে কাজ করবো। এনটাকে আমি আনবো না, এনটা আমি দেখাবো, বাফার দ্রবণ আমি দেখাবো। সো সি দুর্বল অ্যাসিড আর অ্যালুমিনিয়াম দুর্বল ক্ষার। অ্যালুমিনিয়াম হচ্ছে কি দুর্বল ক্ষার, সি থাকলে দুর্বল অ্যাসিড আর অ্যালুমিনিয়াম থাকলে আমার দুর্বল ক্ষার হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে কোনো লবণ দেওয়া থাকুক, আমরা কিন্তু খুব মজা করে লবণ খাবো, লবণ অনেক মজা, আমরা দেখি। সো আমাদেরকে বলা আছে Na2CO3, এটা একটা লবণ। সো এই লবণের পার্টটুকু দেখ, লবণের পার্টের মধ্যে হচ্ছে আমরা যদি পড়ি তাহলে এটা হচ্ছে কি শক্তিশালী, এটা তো ক্ষার, তাহলে ক্ষার কি শক্তিশালী, সি আছে তার মানে দুর্বল। তাহলে অ্যাসিড কি, অ্যাসিড দুর্বল এবং ক্ষার শক্তিশালী, তার মানে লবণের প্রকৃতি হবে কি ক্ষারীয়, লবণের প্রকৃতি হবে কি ক্ষারীয়। ক্লিয়ার? লবণের প্রকৃতি হবে কি, এতটুকু সবাই বুঝতে পারছিস কিনা আমাকে একটু বল বুঝতে পারছিস কিনা। তাহলে আমরা আচ্ছা, আলফার ম্যাথ আসবে না, আলফার ম্যাথ নিয়ে কোনো ঘাবড়ানো কোনো কিছু নেই, আলফার ম্যাথ আসবে না। ক্যালকুলেটর ছাড়া কি পসিবল? না, ক্যালকুলেটর ছাড়া পসিবল না। সো আলফা ম্যাথ নিয়ে আমাদের টেনশন কারণ নেই। সোডিয়াম কার্বনেট, এই লবণটা হচ্ছে কি ক্ষারীয়, এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, সো আমরা কিছু লবণ নিয়ে কাজ করব। দেখ আমাদের কাছে লবণ দেওয়া আছে, তাহলে আমাকে বলবি Na2SO4, এটা কোন ধরনের লবণ? 1 অম্লীয়, 2 ক্ষারীয়, 3 নিরপেক্ষ। কোনটা হবে? অম্লীয়, ক্ষারীয় এবং হচ্ছে নিরপেক্ষ, Na2SO4। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা জিনিস খেয়াল করবি যে কার্বন যদি থাকে এটা অ্যাসিড হিসেবে দুর্বল অ্যাসিড, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। আর আমাদের হচ্ছে আমরা আরেকটা বলছিলাম, সেটা হচ্ছে যদি অ্যালুমিনিয়াম ধাতু থাকে তাহলে এটা ক্ষার, দুর্বল ক্ষার। ওকে, সো Na2SO4 এটা কি হবে? আচ্ছা, জোস। দেখ তাহলে আমরা এইটা একটু বুঝাই দিই। দেখ এখানে হচ্ছে সোডিয়াম কি, সোডিয়াম হচ্ছে কি শক্তিশালী, কারণ অ্যালুমিনিয়াম নাই, তাহলে শক্তিশালী ক্ষার, তাহলে ক্ষার হচ্ছে কি শক্তিশালী, SO4 এখানে কি কার্বন আছে ভাইয়া? কার্বন আছে, কার্বন থাকলে দুর্বল হবে। সো এটা তো কার্বন নাই, তার মানে সালফার আছে, তার মানে কি শক্তিশালী। তাহলে শক্তিশালী প্লাস হচ্ছে শক্তিশালী, তার মানে হচ্ছে কি নিরপেক্ষ। দুর্বল যেরকম নিরপেক্ষ হয়, শক্তিশালী প্লাস হচ্ছে শক্তিশালী, সেটাও নিরপেক্ষ হবে। তার মানে এটা অ্যাসিডিক না, এটা ক্ষারীয় না, এটা হচ্ছে কি নিরপেক্ষ। সো আমরা আরেকটা কোয়েশ্চনে যাচ্ছি, অপশন একই থাকবে। সো আমাকে বলবি, আমাদেরকে দেওয়া আছে Na3PO4, তাহলে বল এটা কি হবে, কোন ধরনের লবণ হবে? অ্যাসিডিক হবে। ভেরি গুড সুদীপ্ত দ্বীপ, দারুণ মৌসুমি, দারুণ। সো Na3PO4 এটা অম্লীয় হবে, ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে? Na3PO4 এটা অম্লীয় হবে, ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে? Na3PO4 এটা অম্লীয় হবে, ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে? আচ্ছা 3, ভেরি গুড, 3 নিরপেক্ষ। রুদ্র দারুণ, জোস। ওকে, সো আমরা দেখে নিলাম। সো Na3PO4। আচ্ছা, আমরা আরেকটা দেখি, আমাদেরকে দেওয়া আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা কি হবে বল? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, জোস। আচ্ছা, জোস। দুর্জয়, সেন দারুণ, সৌরভ দারুণ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কবিতা দারুণ। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কেমন হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কেমন হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, ইমরান বলছে 3। আচ্ছা, সিয়াম, মৌসুমি সিয়াম বলছে হচ্ছে 1। আচ্ছা, অ্যাসিড, ভেরি গুড। ফেরদৌসী রহমান বলছে 2 না। সেন বলছে হচ্ছে অ্যাসিড, শহীদুল বলছে 2 না। কেন 2 কেন হবে? সিয়াম বলছে হচ্ছে 1,
অম্লীয়। আশিক বলছে হচ্ছে এক, জোস। সুবর্ণদীপ বলছে হচ্ছে এক, ভেরি গুড। কারণ আমরা বলেই দিছি যে অ্যালুমিনিয়াম হচ্ছে দুর্বল ক্ষার, এটা যদি দুর্বল হয় তাহলে এই পার্টটুকু কার, অ্যাসিডের, এই পার্টটুকু কার, অ্যাসিড, তার মানে অ্যাসিড শক্তিশালী, তার মানে কি অ্যাসিড শক্তিশালী। তাহলে অ্যাসিড যদি শক্তিশালী হয় তাহলে লবণের প্রকৃতি কি হবে, অম্লীয় হবে। লবণের প্রকৃতি কি হবে, অম্লীয় হবে। ক্লিয়ার? লবণের প্রকৃতি কি হবে, অম্লীয় হবে। ওকে, সো আমরা আরেকটা নিই, আমাদেরকে দেওয়া আছে NaBr, আমাদেরকে দেওয়া আছে NaBr, তার মানে এটা কি অম্লীয় হবে নাকি হচ্ছে ক্ষারীয় হবে নাকি হচ্ছে আমাদের হচ্ছে নিরপেক্ষ হবে? আমাকে বলে ফেলে এটা কি হবে, এটা আমাকে বলে ফেল কি হবে। NaBr, ভেরি গুড রুদ্র। NaBr কি হবে, অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে? NaBr অম্লীয় হবে, ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে? NaBr অম্লীয় হবে, ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে? আচ্ছা, নিরপেক্ষ, ভেরি গুড। সুবর্ণদীপ, আশিক, দারুণ। সুবর্ণদীপ, সুদীপ্ত, ওরে জোস। কারণ এটাও শক্তিশালী, এটাও শক্তিশালী, তার মানে নিরপেক্ষ। ওকে, আচ্ছা। তো এখন আমাদেরকে যদি দেওয়া থাকে এরকম, দেখ এখানে যে আমরা NH4 আমরা বলছি যদি এটা ক্ষার হিসেবে ব্যবহৃত হয়, ক্ষার চিনবো কিভাবে? NH মানে নাইট্রোজেন যে ক্ষার তার সাথে H থাকবে। নাইট্রোজেন যখন ক্ষার হবে, নাইট্রোজেন ক্ষার হলে তার সাথে H থাকবে, ক্ষার হলে তার সাথে কি থাকবে, H থাকবে। নাইট্রোজেন ক্ষার হলে তার সাথে কি থাকবে, H থাকবে। নাইট্রোজেন অ্যাসিড হলে তার সাথে H কিছুই থাকবে না। সো নাইট্রোজেন ক্ষার মানে NH4, এটা তো আমরা চিনি যে NH4OH এগুলো একটা ক্ষার। তাহলে আমরা যদি দেখি NH4, তাহলে NH4 হোল টু CO3 এটা একটা লবণ, এটা কি অম্লীয় হবে নাকি এটা ক্ষারীয় হবে? এটা কি ক্ষারীয় হবে নাকি এটা নিরপেক্ষ হবে? আমাকে বলতো এটা কি হবে, নিরপেক্ষ হবে, অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে? NH4 হোল টু CO3, NH4 একটা দুর্বল ক্ষার, NH4 অ্যাসিড হওয়ার কথা কিন্তু দুর্বল ক্ষার। NH4 হোল টু CO3 এটা কি হবে, অম্লীয় হবে, ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে? আচ্ছা, পরস্পরই বলছে হচ্ছে C, NH4 হোল টু CO3। সুবর্ণদীপ, দারুণ। না, বেস কেন হবে? সিয়াম বলছে হচ্ছে 3, ইসরাত জাহান 3, ভেরি গুড। মৌসুমী সিয়াম, ভেরি গুড, 3। দেখ চিন্তা করে দেখ, এখানে হচ্ছে এটা দুর্বল, সি আছে, তাহলে এসিরও দুর্বল, এটাও দুর্বল, এটাও দুর্বল, তাহলে দুর্বল মিলে কি হবে, নিরপেক্ষ হবে। সো আনসার হবে নিরপেক্ষ। ক্লিয়ার? সো আমরা এটা বুঝতে পারলাম। এখন আসি, এখান থেকে আমাদের কিছু কোয়েশ্চেন আসে। সো এই কোয়েশ্চেনগুলো হচ্ছে আমরা একটু দেখে নেব। আমরা জানি যে মিথাইল অরেঞ্জ বা হচ্ছে মিথাইল রেড, এরা হচ্ছে অম্লীয় নির্দেশক, ওকে। আর ফেনফথেলিন হচ্ছে ক্ষারীয় নির্দেশক, তারা হচ্ছে কি ক্ষারীয় নির্দেশক, ওকে। একটা হচ্ছে অম্লীয় নির্দেশক মিথাইল অরেঞ্জ, মানে মিথাইল থাকলেই হচ্ছে তারা অম্লীয় হবে, মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড, এগুলো হচ্ছে কি হবে, অম্লীয় নির্দেশক হবে। আর ফেনফথেলিন যদি হয় তাহলে কি হবে, ক্ষারীয় নির্দেশক হবে। ক্লিয়ার? সো আমাদেরকে মনে রাখতে হবে দ্রবণ যে ক্যাটাগরির হবে, আমি হচ্ছে ওইখানে ওই ধরনের নির্দেশক ব্যবহার করব। দ্রবণ যদি অ্যাসিডীয় হয় তাহলে অ্যাসিডিক নির্দেশক মানে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড ব্যবহার করব। দ্রবণ যদি ক্ষারীয় হয় তাহলে ওই ধরনের আমরা নির্দেশক ব্যবহার করব। সো আমরা কিছু কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেনগুলো আমাকে সলভ করে দিবি আমাকে। আচ্ছা দেখ, আমরা হচ্ছে যদি শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী ক্ষার থেকে যে কোনো নির্দেশকই ব্যবহার করা যাবে, কিন্তু দুর্বল ক্ষার দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তাহলে এখানে চিন্তা করে দেখ, আমাদেরকে দেওয়া আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমি কি মিথাইল অরেঞ্জ ব্যবহার করব নাকি ফেনফথেলিন ব্যবহার করব? আমাকে বলতো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমি কি মিথাইল অরেঞ্জ ব্যবহার করব নাকি হচ্ছে ফেনফথেলিন ব্যবহার করব? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমি নির্দেশক হিসেবে কোনটা ব্যবহার করব? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে মৌসুমী সিয়াম বলছে হচ্ছে 2, আচ্ছা রুদ্র বলছে হচ্ছে 1, সিয়াম বলছে হচ্ছে 2, শ্যান বলছে হচ্ছে 1। দ্রবণ কোন প্রকৃতির হবে, নির্দেশক সেই প্রকৃতির হবে। দ্রবণ যদি অ্যাসিডিক হয় নির্দেশক অ্যাসিড দিতে হবে, দ্রবণ যদি ক্ষারীয় হয় নির্দেশক ক্ষার দিতে হবে। দ্রবণ যদি অ্যাসিডিক হয় তাহলে নির্দেশক অ্যাসিড দিতে হবে। দ্রবণ যদি ক্ষারীয় হয় নির্দেশক আমার ক্ষারীয় দিতে হবে। মনে রাখবে, দ্রবণ যেই প্রকৃতির হবে নির্দেশক ওই প্রকৃতির দিতে হবে। আমার যদি দ্রবণ অ্যাসিডিক হয় তাহলে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড দিতে হবে। আমার যদি দ্রবণ
ক্ষারীয় হয় তাহলে আমি ফেনফথেলিন দেবো। দ্রবণ যদি আমার নিরপেক্ষ হয়, দ্রবণ যদি আমার নিরপেক্ষ মানে শক্তিশালী এসিড শক্তিশালী ক্ষার দুইটাই যদি শক্তিশালী হয় তাহলে আমি যে কোনো নির্দেশক, কারণ আমি এই অম্লীয় নির্দেশকও দিতে পারি, আমি এখন ক্ষারীয় নির্দেশক দিতে পারি, কিন্তু দুর্বল যদি হয় কোনো নির্দেশক প্রযোজ্য হবে না। তাহলে মনে রাখবো দ্রবণ যে প্রকৃতির হবে, যদি এসিড শক্তিশালী হয় তাহলে দ্রবণে এসিডিক নির্দেশক দেবো, যদি ক্ষার শক্তিশালী হয় দ্রবণে ক্ষার নির্দেশক দেবো, যদি এসিড ক্ষার দুইটাই শক্তিশালী হয় তাহলে যে কোনো নির্দেশক দেবো, যদি দুর্বল হয় কোনো নির্দেশক আমি দেবো না। সো আমি এটার ক্ষেত্রে যদি বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে অ্যালুমিনিয়াম কি দুর্বল, অ্যালুমিনিয়াম কি দুর্বল, তাহলে এটা কি শক্তিশালী, তার মানে দ্রবণ হচ্ছে অ্যাসিডিক, দ্রবণ হচ্ছে কি অ্যাসিডিক, তাহলে অ্যাসিডিক হলে অ্যাসিডিক নির্দেশক তার মানে হচ্ছে মিথাইল অরেঞ্জ আমি দেবো, সিম্পল। ওকে, আমরা আরেকটাতে যাব। তাহলে আমাকে বল Na2CO3, এখানে আমি মিথাইল অরেঞ্জ দেবো নাকি হচ্ছে আমি ফেনফথেলিন দেবো? এখানে আমি মিথাইল অরেঞ্জ দেবো নাকি ফেনফথেলিন দেবো? Na2CO3, Na2CO3, Na2CO3 এর ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ দেবো নাকি ফেনফথেলিন দেবো? Na2CO3 এর ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ দেবো নাকি ফেনফথেলিন দেবো? Na2CO3 এর ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ দেবো নাকি ফেনফথেলিন দেবো? সুবর্ণদীপ বলছে 2, ফেরদৌসী রহমান বলছে 2, সিয়াম বলছে যে 2, ভেরি গুড। আশা বলছে হচ্ছে 2, ভেরি গুড। রুদ্র বলছে হচ্ছে 2, জোস। সিয়াম বলছে হচ্ছে 2, মৌসুমী সিয়াম এখন ঠিক আছে 2, ভেরি গুড। ফেনফথেলিন সিয়াম বলছে হচ্ছে 2, মৌসুমী সিয়াম বলছে হচ্ছে 2, ভেরি গুড। শুভদীপ্ত দি ফেনফথেলিন, সৌরভ সরকার বি, জোস জোস জোস। ওকে, যদি আমাদেরকে দেওয়া থাকে NH4Cl, NH4Cl কোনটা দেবো? মিথাইল অরেঞ্জ দেবো নাকি হচ্ছে ফেনফথেলিন দেবো? মিথাইল অরেঞ্জ দেবো নাকি ফেনফথেলিন? NH4Cl, NH4Cl কোনটা দেবো? কোনটা দেবো? ভেরি গুড, পরশমণি দারুণ। NH4Cl আমরা কোনটা দেবো? NH4Cl এর ক্ষেত্রে কোনটা দেবো? NH4Cl এর ক্ষেত্রে হচ্ছে কোনটা দেবো? NH4Cl তার ক্ষেত্রে কোনটা দেবো? মিথাইল অরেঞ্জ নাকি ফেনফথেলিন? NH4Cl তার ক্ষেত্রে কোনটা দেবো? মিথাইল অরেঞ্জ নাকি ফেনফথেলিন? NH4Cl কোনটা দেবো? NH4Cl, NH4Cl এর ক্ষেত্রে হয় নাই, হয় নাই, হয় নাই। NH4Cl, NH4Cl এর ক্ষেত্রে কোনটা দেবো? আনাস, হয় নাই। NH4Cl এর ক্ষেত্রে কোনটা দেবো? না। ইমরান, হয় নাই। NH4Cl এর ক্ষেত্রে কোনটা দেবো? NH4Cl এর ক্ষেত্রে কোনটা দেবো? না, হয় নাই। ইসরাজান, হয় নাই। আমরা আগেই বলছি যে নাইট্রোজেন যদি ক্ষার হিসেবে কাজ করে, নাইট্রোজেন যদি ক্ষার হিসেবে কাজ করে, একটা লবণের দুইটা অংশ, লবণের প্রথম অংশ হচ্ছে ক্ষার থেকে আসে, দ্বিতীয় অংশ হচ্ছে অ্যাসিড থেকে আসে। সো এখানে যদি একটা লবণের এই প্রথম অংশের মধ্যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন তো তার ক্ষার হওয়ার কথা, তার তো অ্যাসিড হওয়ার কথা, কিন্তু সে ক্ষার হিসেবে কাজ করতে, তার মানে এটা দুর্বল। তাহলে এই পার্টটুকু দুর্বল, এই পার্টটুকু দুর্বল, তাহলে Cl হচ্ছে কি শক্তিশালী, Cl হচ্ছে কি শক্তিশালী, তার মানে এটা হচ্ছে কি অ্যাসিডিক, এটা হচ্ছে কি অ্যাসিডিক দ্রবণে আমরা মিথাইল অরেঞ্জ দেবো, যে দ্রবণ ওই দ্রবণে সে এই নির্দেশকে আমরা ব্যবহার করব। কথাটা ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? সবাই আমরা বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? আচ্ছা, আমরা আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি। কোয়েশ্চেন হচ্ছে দেওয়া আছে আমাদেরকে দেওয়া আছে এরকম, আমাদেরকে দেওয়া আছে হচ্ছে সোডিয়াম সালফেট। তাহলে আমরা এখানে লিখবো মিথাইল অরেঞ্জ প্লাস হচ্ছে ফেনফথেলিন। আমি যেহেতু অপশন চেঞ্জ করছি তো আমাকে এখানে বলবি যে এখানে হচ্ছে সোডিয়াম সালফেট, এই ক্ষেত্রে কোন ধরনের নির্দেশক দেব? কোন ধরনের নির্দেশক দেব? Na2SO4 এই ক্ষেত্রে কোন ধরনের নির্দেশক দেব? কোন ধরনের নির্দেশক আমি দেব? কোন ধরনের নির্দেশক দেব? Na2SO4 3 আচ্ছা, সুদীপ্ত দ্বীপ বলছে হচ্ছে 3 সাদি সামেদ আসেন 3 না এনজাইম রুবিস্কো এনজাইম, কিউট একটা নাম, রুবিস্কো এনজাইম, খুব সুন্দর নাম তো। আচ্ছা 3 নিউট্রাল, সি, ভেরি গুড। যে কোনো নির্দেশক আমরা এখানে, ইমরান, জোস। আচ্ছা, সো আমরা আরেকটাতে যাব, আমরা একটাতে সন্তুষ্ট না, আমরা আরেকটাতে যাব। আচ্ছা, আমাদেরকে দেওয়া আছে K2CO3, আমাদেরকে দেওয়া আছে K2CO3, এখানে মিথাইল অরেঞ্জ দেবো নাকি হচ্ছে এখানে ফেনফথেলিন দেবো নাকি হচ্ছে 3 নম্বর মিথাইল অরেঞ্জ অথবা ফেনফথেলিন দেবো, মানে যে কোনো একটা কি দেবো কিনা? দুর্জয়, দারুণ। K2CO3 আচ্ছা, মিথাইল অরেঞ্জ অথবা হচ্ছে ফেনফথেলিন, না মিথাইল অরেঞ্জ ফেনফথেলিন না। আচ্ছা, সিয়াম বলছে হচ্ছে, মৌসুমী সিয়াম বলছে হচ্ছে 1, মেহেদি সিয়াম বলছে না, হয় নাই। ফেরদৌসী রহমান বলছে হচ্ছে ফেনফথেলিন, ওকে। মুসলিমা মন বলছে হচ্ছে বি। কি করে 100 নম্বর পৌঁছাবো? দেখ, এক একটা কোয়েশ্চেনের প্যাটার্ন এক এক রকম হয়।
সো এখানে হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে আমি অন্য সাবজেক্ট ক্ষেত্রে বলতে পারি না, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেওয়ার মতো ওই অপশন নাই, পরিমাণগত রসায়ন থেকে দিতে পারে। আচ্ছা, সো মৌসুমী সেন বলছে হচ্ছে বি, সামিয়া তাসনিম বলছে বি, দুর্জয় বিশ্বাস বলছে হচ্ছে বি, মৌসুমী সেন বি। ভেরি গুড। কারণ হচ্ছে কি, এটা কি শক্তিশালী, এটা কি দুর্বল, তাহলে অ্যাসিড দুর্বল, অ্যাসিড কি দুর্বল, অ্যাসিড যদি দুর্বল হয় অ্যাসিড বাদ, তাহলে থাকলো কি ক্ষার, ক্ষারের জন্য ফেনফথেলিন, ক্ষারের জন্য ক্ষারের নির্দেশক ফেনফথেলিন। এখন দেখ কত মজার একটা বিষয়, এই এতদিন আমরা যে এই নির্দেশক পড়তাম এত কঠিন লাগতো, এখন তোকে বলা হচ্ছে, সাপোজ তোকে বলা হচ্ছে যে H2CO3 প্লাস হচ্ছে NaOH, তাহলে বলতো এখানে আমরা মিথাইল অরেঞ্জ দেবো, নাকি হচ্ছে এখানে ফেনফথেলিন দেবো, নাকি হচ্ছে এই দুইটার যে কোনো একটা দেবো। এখন তুই নিজেই চিন্তা করতে পারবি যে অ্যাকচুয়ালি এখানে কোন নির্দেশকটা আমি দিতে পারি। এত মজা। আচ্ছা, H2CO3 প্লাস হচ্ছে NaOH, তাহলে কোন নির্দেশকটা আমরা দিতে পারি? রুবিস্কো এনজাইম। ভুল করতেছিস, হয় নাই। আচ্ছা, দুই বলছে হচ্ছে দুই। ভেরি গুড। দুই ফেরদৌসী রহমান, দুই সেন, দুই জোস, দুই সিয়াম, মৌসুমী সিয়াম, দারুণ জোস, কবিতা সরকার, দুই। আচ্ছা, ওকে, আমরা আরেকটা দিই। আমি এবার শিওর তোর আটকে যাবি, আমি এবার শিওর, একদম শিওর, ড্যাম শিওর। সো NH4OH প্লাস হচ্ছে H2CO3, এই ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ দেবো নাকি ফেনফথেলিন দেবো, নাকি হচ্ছে মিথাইল অরেঞ্জ বা ফেনফথেলিন দেবো, নাকি হচ্ছে কোনোটি নয়, মানে কোনো নির্দেশকই কি দেবো না নাকি? আচ্ছা, চাশমিশ মায়া। আচ্ছা, NH4OH প্লাস হচ্ছে H2CO3, এই ক্ষেত্রে কোনটা দেবো বলতো আমাকে? NH4OH আর H2CO3 কোনো নির্দেশক, থ্যাংক ইউ রুদ্র, কোনো নির্দেশকের প্রযোজ্য নয়। আশিক দারুণ, সেন দারুণ, কোনো নির্দেশকের প্রযোজ্য নয়। ফেরদৌসী রহমান দারুণ, জোস। হাই সবাই কেন পারবে? সো আমাদের হচ্ছে নির্দেশক নিয়ে এতদিন আমরা মুখস্থ করতাম, এই সেই করতাম, কিন্তু আসল কথা হচ্ছে বিষয়টা হচ্ছে কি, শুধুমাত্র এই কনসেপ্টে ক্লিয়ার রাখ যে কোনটার ক্ষেত্রে আমি কোনটা ব্যবহার করব। লবণে আর্দ্র বিস্তারের ক্ষেত্রে তুই কিন্তু খুব ইজিলি বলতে পারতেছিস যে আসলে দ্রবণটা কীরকম হবে, এবং এখান থেকে নির্দেশকও বলতে পারতেছি। আচ্ছা, সো আমরা এখন চলে যাব কোথায়? আমরা বাফারে চলে যাব। বাফার খুবই সহজ একটা বিষয়, বাফার দ্রবণ। ওকে, সো বাফার দ্রবণ আর কিছুই না। সো এখন চিন্তা করে দেখ, আমরা জানি যে যদি সি থাকে সেটা কি অ্যাসিড, আর যদি এন থাকে মানে এন এর সাথে যদি এইচ টেস কিছু থাকে তাহলে এটা হবে কি ক্ষার, তাই না? এবং এই যে অ্যাসিড এটা হচ্ছে কি দুর্বল অ্যাসিড, এই যে ক্ষার এটা হচ্ছে কি দুর্বল ক্ষার। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, সো বাফার দ্রবণে হচ্ছে আমরা দুই ধরনের, সাধারণত এই কার্বনের অ্যাসিড ব্যবহার করি কি COOH, এটার ক্ষার ব্যবহার করি কি NH4OH, তাই না? এটা খুব কমন একটা বিষয়। আমরা এখানে বাফার দ্রবণ নিয়ে কাজ করব। সো বাফার দ্রবণ হচ্ছে কি, বাফার দ্রবণে কিছুই না, তুই যদি অ্যাসিডিক বাফার বানাস তাহলে অ্যাসিডের পরিমাণ বেশি দিতে হবে, ক্ষারীয় বাফার বানালে ক্ষারের পরিমাণ বেশি দিতে হবে। যদি আমাদেরকে হচ্ছে বাফার যদি বানাই তোর বাফার তো দুই রকম, যদি অ্যাসিডিক বাফার বানাই, অ্যাসিডিক বাফারে হচ্ছে আমাদের অ্যাসিডের পরিমাণ বেশি। দেখ, নির্দেশকের সাথে এটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। নির্দেশকের মধ্যে যখন অ্যাসিড ছিল আমি কিন্তু অ্যাসিডিক নির্দেশক দিছি, বাফারে যদি অ্যাসিডিক বাফার বলে অ্যাসিডের পরিমাণে বেশি দিতে হবে। আচ্ছা, বাফার যদি ক্ষারীয় বাফার হয়, তাহলে ক্ষারের পরিমাণ আমাকে কি দিতে হবে? বেশি দিতে হবে। তাহলে খুব সিম্পল একটা জিনিস। দেখ, তাহলে এখন তোকে বলা হচ্ছে কোনটি অ্যাসিডিক বাফার, কোনটি হচ্ছে কি অ্যাসিডিক বাফার। ওকে, আচ্ছা, দেওয়া আছে 10 ml CH3COOH প্লাস 10 ml NaOH। 2 নম্বর অপশনে দেওয়া আছে 10 ml CH3COOH প্লাস 5 ml NaOH। সো আমাকে বলতো এই দুইটার মধ্যে হচ্ছে কোনটা বাফার তৈরি করবে? ওকে, কোনটা বাফার তৈরি করবে? কোনটি অ্যাসিডিক বাফার? বলছে কিন্তু অ্যাসিডিক বাফার, তাহলে আমাকে বল কোনটা অ্যাসিডিক বাফার। আচ্ছা, জোস, আশিক জোস, সিয়াম দারুন, জোস, ওরে জোস,
লিয়া দারুণ, সেন দারুণ, শ্যাম দারুণ, ওরে জোস, মৌসুমি দারুণ, জোস। ওকে, স্যার আমরা এটা চিনে নিলাম। তাহলে খুব সহজ যে অ্যাসিডিক বাফার চেনার উপায় খুব সিম্পল একটা জিনিস। আচ্ছা, তো এখন দেখ এখানে একটা জিনিস দেখ যে এটা হচ্ছে CH3COOH প্লাস হচ্ছে NaOH। সো আমি চিনে নিলাম এটা দুর্বল আর এটা কি শক্তিশালী। তাহলে এটা আমরা হচ্ছে কি একটা বাফার তৈরি করে। সো বাফার আমি দেখলাম যে যেটা হচ্ছে দুর্বল থাকে, মানে যে বাফার তুই বানাতে চাস তার পরিমাণ আমার বেশি নিতে হবে। যে বাফারে ক্ষারে বাফার বানাতে চাইলে, যেমন হচ্ছে ধর আমার যদি NH4OH প্লাস হচ্ছে NH4Cl, আমি এটা বাফার বানাতে যাচ্ছি। সো এখন আমাকে কি করতে হবে, এখন যে আমি করতে যাই তাহলে এটাকে ধর আমি 10 ml নিলাম, এটাকে আমি ধর 5 ml নিলাম, তাহলে আমার বাফার এটা কোন ধরনের বাফার হয়ে যাবে, ক্ষারের বাফার, কারণ ক্ষারের পরিমাণ বেশি। সিম্পল একটা জিনিস, খুবই সিম্পল। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা দেখি। সো বাফারে আমরা একটু খুব মজা করে একটা জিনিস দেখি। দেখ, আমরা অনুবন্ধী অ্যাসিড ক্ষার পড়ছি না, আমরা তো পড়ছি তাই না, অনুবন্ধী অ্যাসিড ক্ষার। অনুবন্ধী অ্যাসিড বা ক্ষারের মধ্যে পার্থক্য হচ্ছে একটা H প্লাসের। কি একটা H প্লাসের। অনুবন্ধী অ্যাসিড বা অনুবন্ধী ক্ষার এটার পার্থক্য হচ্ছে একটা H প্লাসের। যেমন NH3 আর NH4 প্লাস, এই দুইটার মধ্যে তাকে দেখি এখানে 3টা ছিল আর এখানে 4টা, তার মানে এখানে পার্থক্যটা একটা H প্লাসের। কয়টা H প্লাসের? একটা H প্লাসের, তার মানে এটা অনুবন্ধী। আচ্ছা, সো বাফার বানাতে গেলে আমার অনুবন্ধীরই লাগে, তাই না? বাফার বানাতে গেলে আমার কি লাগবে? ওই অনুবন্ধীরা লাগবে। আচ্ছা, এখন চিন্তা করে দেখ, আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি একটা বাফার বানাও। এই বাফারটা বলছে, তারা বলছে Na3PO4 আর বলছে হচ্ছে Na2HPO4। তাহলে এখানে চিন্তা করে দেখ, এই যে Na যদি আমি বাদ দিই তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কিসের? এই দুইটার মধ্যে পার্থক্য কিসের? একটা H এর না, তাহলে তার অনুবন্ধী। তাহলে বাফার তৈরি করার জন্য সরাসরি অ্যাসিড ক্ষার ব্যবহার করতে পারি অথবা অনুবন্ধী ব্যবহার করতে পারি। খুব সহজ একটা জিনিস, বাফার তৈরি করার জন্য আমি সরাসরি অ্যাসিড ক্ষার ব্যবহার করতে পারি অথবা অনুবন্ধী ব্যবহার করতে পারি। তাহলে এটার সাথে পার্থক্য হচ্ছে একটা H এর, তার মানে এটা একটা বাফার হবে। এখন তোকে যদি বলা হয় যে Na2CO3 আর NaHCO3, Na2CO3 আর NaHCO3, বলতো এটা বাফার হবে কিনা? এটা বাফার হবে কিনা? Na2CO3 আর NaHCO3 এই দুইটা বাফার হবে কিনা? এই দুইটার মধ্যে মূল পার্থক্যটা কয়টা? কিসের পার্থক্য? এই দুইটার মধ্যে বাফারের যে পার্থক্যটা, এটা কিসের পার্থক্য? সিয়াম বলছে হচ্ছে হবে। আচ্ছা, রুবিশকান্ত বলছে হচ্ছে এটা হবে না। কেন হবে না? আচ্ছা, সুবর্ণদীপ বলছে হচ্ছে হবে না। আচ্ছা, সুদীপ্তদীপ বলছে হচ্ছে হবে, মুসলিম আমল বলছে হচ্ছে হবে, রৌদ্র বলছে হবে না। তুই তাকায় দেখ, এই দুইটার মধ্যে এটার মধ্যে কার্বনেট আছে, এটাতে HCO আছে, বাকি সব কিন্তু সেম। সো এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে কিসের? একটা H এর। এই যে CO3 আর HCO3, CO3 2 মাইনাস আর HCO3 মাইনাস, এই দুইটার মধ্যে পার্থক্যটা শুধু একটা H প্লাসের। সো বাফার তৈরি করার জন্য শুধু একটা H প্লাসের, মানে অনুবন্ধী হইলেই হইলো, অনুবন্ধী হইলেই হচ্ছে আমার বাফার হয়ে যাবে। এখন যদি কোয়েশ্চেনটা, তারা বললো, তারা এক দুষ্টু ভাই আসলো, দুষ্টু ভাই এসে বললো যে তোমাকে খুব কঠিন একটা প্রশ্ন দিই। তারা কোয়েশ্চেনটা করলো এরকম যে বলা হচ্ছে যে Na3PO4 আর হচ্ছে বলা হচ্ছে NaH2PO4 এবং বলা হচ্ছে Na3PO4 এবং বলা হচ্ছে NaHPO4, Na3PO4 আর Na2HPO4। এখন বলা হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা বাফার তৈরি করবে? এই দুইটার মধ্যে কোনটা বাফার তৈরি করবে? Na3PO4 আর হচ্ছে Na3PO4HPO4, এই দুইটার মধ্যে কোনটা বাফার তৈরি করবে? Na3PO4 আর হচ্ছে Na3PO4। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে বাফার। আচ্ছা, ফেরদৌসী রহমান, সুবর্ণদীপ, জোস, সিয়াম 2 নম্বর। আচ্ছা, সো বাফারের এতটুকু কনসেপ্ট আমাদের হচ্ছে বাফারের কীভাবে বানানো যায়, এই ছোট্ট একটা জিনিস। অনেক সময় অনুমোদিত আমাদের একটু প্যাচ ঘুষ লাগাইতে চাই, তো আমরা জানলাম যে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা H এর, কিন্তু এটার মধ্যে পার্থক্য 2টা H এর। সো এটা বাফার হবে না, বাফার হবে কোনটা? এটা। আচ্ছা, সো সিম্পল। এগুলো থেকে এত বেশি কঠিন কোয়েশ্চেন আসে না, কোনো কিছু আসে না। আমরা একটু ম্যাথের দিকে চলে যাব। ওকে, মজা, ম্যাথ অনেক মজা। আচ্ছা দেখ, পিএইচ যে কথা, পিকে কিন্তু একই কথা। কথাটা ক্লিয়ার? পিএইচ আমরা যে অর্থে বুঝি, পিকে কিন্তু সেই অর্থে বুঝি। কথা ক্লিয়ার? আচ্ছা, যদি H প্লাসের মান বাড়ে তাহলে পিএইচ এর মান কমে, যদি H প্লাসের মান কমে তাহলে পিএইচ এর মান কি হয়? বাড়ে। কথা ক্লিয়ার? কারণ পি মানে তো নেগেটিভ। এই যে পি অফ H মানে আমরা কি বুঝি? মাইনাস লগ বুঝি না? তার মানে দেখ, পি আসা মানে হচ্ছে নেগেটিভ আসা, মানে বিপরীত আসা। তাহলে H প্লাস যদি বাড়ে তাহলে পিএইচ কমবে,
এইচ প্লাস যদি কমে তাহলে পিএইচ বাড়বে। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে এটা, কোয়েশ্চেনটা হচ্ছে কে এ যদি বাড়ে তাহলে পিকে এ কমবে নাকি পিকে এ বাড়বে নাকি পিকে এ সমান থাকবে। কে এ যদি বাড়ে তাহলে পিকে কমবে, বাড়বে নাকি সমান থাকবে? আমাকে বল, কে এ যদি বাড়ে তাহলে পিকে কমবে নাকি বাড়বে? আচ্ছা, লিয়া বলছে হচ্ছে 1, ফেরদৌসী রহমান বলছে হচ্ছে 1, মৌসুমী সিয়াম বলছে হচ্ছে 1, রৌদ্র বলছে হচ্ছে 1, সিয়াম বলছে হচ্ছে 1, সিয়াম বলছে হচ্ছে 1, সুবর্ণদ্বীপ বলছে হচ্ছে কমবে, দুর্জয় বিশ্বাস বলছে কমবে, সুদীপ্ত দ্বীপ বলছে কমবে, ইসরাত জান বলছে হচ্ছে কমবে, মৌসুমী সিয়াম বলছে হচ্ছে কমবে, দুর্জয় বিশ্বাস কমবে। অবভিয়াসলি কমবে, কারণ পিএইচ এ যে টার্মে ব্যবহার করি পিকে সেম টার্মে ব্যবহার করি। তাহলে এখন যদি আমাদেরকে কোয়েশ্চেন হচ্ছে খুবই পেঁচাতে চাই, তাহলে আমাকে বলা হচ্ছে যে পিকে এ 4 হলে এবং পিকে এ 5 হলে অ্যাসিডের তীব্রতা কোনটিতে বেশি? কোনটিতে বেশি? অ্যাসিড চিনি কিভাবে? এইচ প্লাস দিয়ে। তাহলে আমাকে বলা হচ্ছে যে পিকে এ ইজ ইকুয়াল টু 4, 2 নম্বর বলা হচ্ছে পিকে এ ইজ ইকুয়াল টু 5 এ আমার তীব্রতা বেশি হবে। তাহলে হচ্ছে 3 নম্বর অপশন বলা হচ্ছে কোনোটি না। তাহলে আমাকে বল কোনটাতে অ্যাসিডের তীব্রতা বেশি? পিকে 4 হলে এবং পিকে 5 হলে অ্যাসিডের তীব্রতা কোনটিতে বেশি? পিকে ইজ ইকুয়াল টু 4 এ নাকি পিকে ইজ ইকুয়াল টু 5 এ? আচ্ছা, দুর্জয় বিশ্বাস বলছে হচ্ছে 1, দুর্জয় বিশ্বাস বলছে হচ্ছে 1। আচ্ছা, আর কেউ? ফেরদৌসী রহমান বলছে হচ্ছে 1, মেহেদী সিয়াম বলছে হচ্ছে 1, জোস। ইসরাত জাহান বলছে হচ্ছে 1, জোস। সুবর্ণদ্বীপ বলছে হচ্ছে 1, জোস। তাহলে পিকে 5 মানে এটা তো যেহেতু কম, তাহলে এটাতে যেহেতু কম তাহলে এইচ প্লাস বেশি হবে, এটাতে যেহেতু বেশি এইচ প্লাস কম হবে। তাহলে অ্যাসিডের তীব্রতা হবে এইচ প্লাস যত বেশি হবে তত, তার মানে আনসার হবে পিকে 4। এটা আমরা জানি সবাই, তাই না? সবাই জানি। আচ্ছা, তাহলে এখন তোকে কোয়েশ্চেনটা বলা হচ্ছে যে একটু টাফ করলো, মানে অনেক টাফ। ভাইয়া চাইলো যে তোকে আটকে দে, খুবই দুষ্ট ভাইয়া, রাক্ষস ভাইয়া। আচ্ছা, সো এখানে বলা হচ্ছে যে 1 × 10⁻², কে ইজ ইকুয়াল টু, আরেকটার কে A1 দেওয়া আছে 1 × 10⁻3। কোনটির পিকে এ কম? এক বলা হচ্ছে যে কে এ, 2 নম্বর বলা হচ্ছে K1। কোনটার পিকে এ কম? আচ্ছা, কে যদি 10⁻² হয়, কে যদি 10⁻3 হয়, তাহলে কোনটার পিকে এ কম? আচ্ছা, সুবর্ণদ্বীপ বলছে হচ্ছে 2, সিয়াম মৌসুমী সিয়াম বলছে 1, ফেরদৌসী রহমান বলছে হচ্ছে 1, সিয়াম বলছে হচ্ছে 2। আচ্ছা, সামিয়া তাসনিম বলছে 1, রুদ্র বলছে হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখানে দেখ আমরা বলছি পিকে এ কম, পিকে এ কি হবে? কম হবে। তাহলে পিকে এ কম মানে জিনিসটা তুই চিন্তা করে দেখ যে যদি আমাদের এই দুইটার মধ্যে হচ্ছে কোনটাতে বেশি, এটাতে আমার পিকে কে এর মান বেশি না, সো কে যত বেশি হবে পিকে তত কম হবে। কে যত বেশি মানে এটাকে তুই পিকে চিন্তা করিস না, তুই এটাকে হচ্ছে পিএইচ চিন্তা কর। দেখ এটার পিএইচ কত, এটার পিএইচ হবে কত 2, এটার পিকেও কিন্তু 2। এটার পিএইচ যদি পিএইচ চিন্তা ধর কে পিএইচ দেওয়া আছে মানে এইচ প্লাসের মান দেওয়া আছে, তাহলে কি হতো? পিএইচ যেগুলো 3 হতো, তাহলে এটা পিকেও তো 3 ভাই। তাহলে এখানে কি হচ্ছে? এটার মান বেশি, তাহলে পিকে কম। তাহলে কোনটির পিকে কম? এটা 1 নম্বর কে। ক্লিয়ার? বুঝা গেল? সো কে পিকে এর কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই, শুধু পিএইচ দিয়ে চিন্তা কর যে এইচ প্লাসের মান বেশি হলে পিএইচ এর মান কিন্তু কমে যায়, তাই না? আচ্ছা, সো সিম্পল। এখন দেখ আমরা এখানে একটা সূত্র জানি যেটা হচ্ছে বাফার যদি নির্ণয় করতে, তাহলে পিএইচ ইজ ইকুয়াল হচ্ছে কি পি অফ কে এ লগ লবণ ডিভাইড হচ্ছে কি অ্যাসিড, এবং এটা দিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করব। এটা কথাটা ক্লিয়ার? সো আমাদের ইকুয়েশন হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে পি কে এ
লগ লবণের ঘনমাত্রা ডিভাইড হচ্ছে কি অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে এতটুকু আমাদের কাছে ক্লিয়ার যে সূত্র হচ্ছে পি অফ এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে পি কে এ প্লাস হচ্ছে লগ লবণ বাই অ্যাসিড। আচ্ছা, যদি বলা হয় লবণ এবং অ্যাসিডের ঘনমাত্রা সমান হলে এক পিএইচ ইজ ইকুয়াল টু পি কে হবে, দুই পিএইচ ইজ গ্রেটার দেন পি কে হবে, তিন পিএইচ লেস দেন পি কে হবে। তাহলে বল কোনটা হবে? আচ্ছা ভাইয়া দুইটার মিশ্রণ থেকে পিএইচ বের করে শেখাবেন? আচ্ছা আমি এখনই দেখা দিচ্ছি। আচ্ছা তাহলে পিএইচ ইকুয়াল টু পিএ হবে, খুব সিম্পল, কারণ এখানে হচ্ছে দুইটার মান সমান, তার মানে লগ 1 আসবে, লগ 1 এর মান 0, তার মানে হচ্ছে পিএইচ ইকুয়াল টু পিকে হবে। তাহলে পিএইচ ইকুয়াল টু পিকে। আচ্ছা সো আমরা একটা কোয়েশ্চেনে যাই, কিছু কোয়েশ্চেন আমরা সলভ করি। সো আমাদের সূত্র হচ্ছে পিএইচ ইকুয়াল টু পি কে লগ লবণ বাই অ্যাসিড। আমরা কিছু কোয়েশ্চেন প্রবলেম মানে সলভ করার দিকে যাব, যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আছে। আচ্ছা খুব সুন্দর একটা কোয়েশ্চেন। আচ্ছা যে পারবে তার জন্য হচ্ছে অনেকগুলো চকলেট থাকবে। সো আমরা দেখি কোয়েশ্চেনটা, খুব মজার একটা কোয়েশ্চেন। আচ্ছা বলা হচ্ছে একটি অ্যাসিডেড বাফার দ্রবণে অ্যাসিডেড লবণের মাত্রা দ্বিগুণ করলে কতটুকু পিএইচ পরিবর্তন ঘটবে, হবে? ওকে আচ্ছা, 1 নম্বরে দেওয়া আছে আমাদের হচ্ছে 0, 2 নম্বরে দেওয়া আছে -log2, 3 নম্বরে দেওয়া আছে আমাদের হচ্ছে 1 এবং কোনোটি নয়, 4 নম্বর দেওয়া আছে কোনোটি নয়। সো আমাকে বল এটা কি আনসার কি হবে? যে পারবে তার জন্য চকলেট। আমাকে বল এটা আনসার কি হবে? আচ্ছা একটি অ্যাসিডেড বাফার দ্রবণের অ্যাসিডেড লবণের মাত্রা যদি দ্বিগুণ করি তাহলে পিএইচ ঠিক কতটুকু পরিবর্তন হবে? আচ্ছা জুই বলছে হচ্ছে আর ইউর থার্ড শিফটের 42 আর 45 নম্বর কোয়েশ্চেনটা একটু সলভ করে দিয়েন। আচ্ছা আমি কোয়েশ্চেনটা দেখি নাই, কোয়েশ্চেনটা দেখলে আমি বলতে পারতাম। আমাকে একটু ইনবক্স করিস যে আমি কোয়েশ্চেন সলভ করে দেবো, আমাকে একটু ইনবক্স করিস। আচ্ছা একটি অ্যাসিডেড বাফার দ্রবণে অ্যাসিডেড লবণের মাত্রা দ্বিগুণ করলে কতটুকু পিএইচ পরিবর্তন হবে? আচ্ছা সামিয়া তাসনিন, রৌদ্র, দুর্জয় বিশ্বাস বলতে হচ্ছে -log2 না, আর -log2 না, সুবর্ণদীপ বলছে হচ্ছে 0। ওকে আচ্ছা দেখ বলাই হচ্ছে বাফার দ্রবণ। সো বাফার দ্রবণে অ্যাসিড যোগ করি আর ক্ষার যোগ করি, মাত্রা দ্বিগুণ করি আর মাত্রা 3 গুণ করি, বাফারের পিএইচ কখনোই চেঞ্জ হয় না। কথাটা ক্লিয়ার? তার মানে হচ্ছে মাত্রা দ্বিগুণ করলে পিএইচ এর পরিবর্তন কতটুকু হবে? পিএইচ এর পরিবর্তন 0 হবে, যেহেতু তারা বলে দিছে এটা একটা বাফার দ্রবণ। সো মনে রাখবে বাফার দ্রবণে হচ্ছে অ্যাসিড বা ক্ষার যাই যোগ করিস সেটার মাত্রা পরিবর্তন আমার হবে না। আচ্ছা সো আমরা নেক্সট কোয়েশ্চনে যাব। তাহলে বলা হচ্ছে আমরা আর 4টা কোয়েশ্চেন প্র্যাকটিস করব, দেন আমাদের হচ্ছে আজকের মতো ক্লাস শেষ হয়ে যাবে। সো আমাদের নেক্সট কোয়েশ্চেন আমরা যাচ্ছি। বলা হচ্ছে 0.2 মোল একটি দুর্বল এক ক্ষারীয় অ্যাসিড, 0.2 মোল একটি দুর্বল এক ক্ষারীয় অ্যাসিড এবং বলা হচ্ছে 0.02 মোল সোডিয়াম লবণের বাফারের পিএইচ ইকুয়াল টু 4 হলে পিকেএ কত? আচ্ছা অপশন দিয়ে দিচ্ছি। অপশন হচ্ছে 1 নম্বর হচ্ছে 5 4 3 2, 5 4 3 2। সো বল কোনটা হবে?
যা সূত্র বসাই দিবি আনসার চলে আসবে। মুসলিম হচ্ছে চকলেট দেন, অবশ্যই চকলেট অনেকগুলো আছে, ক্লাস করার দিন শেষ অনেক মিস করবো, আমি অনেক মিস করবো তোদেরকে। মন খারাপ করে দিলি সুদীপ্ত, মন খারাপ করে দিলি, তোদের খুব মিস করবো। আহা হ্যাঁ আচ্ছা, সায়ন বলছে হচ্ছে এ, সায়ন বলছে হচ্ছে এ। আচ্ছা, সো আমরা দেখি 0.02 মোল, তাহলে আমরা সূত্র বসাই দিই। পি অফ এইচ ইজগুল টু হচ্ছে পি অফ কে প্লাস লবণ বাই অ্যাসিড। সো লবণের ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.02 মোল, তাই না? সোডিয়াম লবণে 0.02, তার মানে হচ্ছে 0.02, আর নিচে কত দেওয়া আছে? 0.2 মোল। তাহলে কাটাকাটি করলে এখানে আমাদের দাঁড়াবে হচ্ছে 10⁻⁴, তার মানে 4 থেকে 1 চলে যাবে। এটা কত দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 0.02, আর নিচে কত? 0.2। কথা ক্লিয়ার? তার মানে এখানে আমরা লিখতে পারি 2 × 10⁻², আর এখানে লিখতে পারি 2 × 10⁻1, 2 কাটা, তাহলে থাকলো হচ্ছে 10⁻, এখানে কত? 10⁻1। 10⁻1 মানে হচ্ছে কত? সামনে চলে আসবে, তার মানে সেখানে সামনে তো কত আছে? এখানে 4 আছে, তাহলে -1 এর দিকে যাবে 5 হবে, তাহলে আনসার হবে 5। 4 আছে তো 1 যোগ হবে, তাহলে কত হবে? 5 হবে। ওকে, আচ্ছা জোস। আচ্ছা, আমি আর একটা কোয়েশ্চেন নিতে পারি। আচ্ছা, লাস্ট ওয়ান একটা কোয়েশ্চেন নেব। দেখ, বাফারের এখানে কোয়েশ্চেনগুলো হচ্ছে যতগুলো ভার্সিটিতে আমাদের ক্যালকুলেটর ছাড়া করা যায়, এই কোয়েশ্চেনগুলো সাধারণত এসে থাকে। তাহলে বলা হচ্ছে একটা বাফার দ্রবণের পি কে দেওয়া আছে, একটা বাফার দ্রবণের পি অফ কে ইজুয়াল টু 4, এবং অ্যাসিড এবং লবণের ঘনমাত্রা 2 × 10⁻² হলে পি অফ এইচ ইজ টু হোয়াট? সো 1 নম্বর দেওয়া আছে 5, 2 নম্বর দেওয়া আছে 4, 3 নম্বর দেওয়া আছে 3, 4 নম্বর দেওয়া আছে 2। সো আমাকে বল কোনটা হবে? 5ই হবে। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই দীর্ঘক্ষণ যাবৎ ক্লাসে ছিলি এবং অনেক মনোযোগ দিয়ে তোরা ক্লাস করলি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, মানে এত কষ্ট করে আমার অত্যাচার সহ্য করলি, এতক্ষণ যাবৎ ক্লাস করলি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তর কথাই মন খারাপ হয়ে গেল যে আসলে আমাদের এই দিনগুলা চলে যাবে, প্রতি বছরই একটা ব্যাচ চলে যায়, মানে থেকে যায়, তারা হচ্ছে কোনো না কোনোভাবে হচ্ছে থেকে যায়, মনে পড়ে মাঝে মাঝে। আসলে মানুষ দিনগুলা চলে যায় কিন্তু রেস্ট থেকে যায়। যাই হোক, সমস্যা নাই, তোরা খুবই ভালো স্টুডেন্ট, এবং আমি হচ্ছে মানে খুবই মানে ভালো লাগে যখন তোদের সাথে আসি। সামহাও কোনো কারণে হচ্ছে কিছুদিন যাবত ক্লাস নেওয়া হয় নাই। সো যাই হোক, তোদের একদম শেষ সময়, আগামীকাল হচ্ছে আমি পরিমাণগত রসায়ন হচ্ছে করানোর পর আমি আগামী ক্লাসে হচ্ছে সাজেশন দিয়ে দেব। আগামী ক্লাসে আমাদের হচ্ছে মানে ক্লাস বলতে হচ্ছে পরিমাণগত রসায়ন অনেকের প্রবলেম থাকে, যেমন একজন বললো যে ভাইয়া কে যেন বললো, লিয়া না কে যেন বললো, আমার না ইসরাত বললো যে ইয়াতে 2টা অ্যাসিড ক্ষার থাকলে যদি আমাদের পিএইচ কীভাবে বের করছে, আমি সবগুলোই করে দেবো। আর নেক্সট ক্লাসে পরিমাণগত রসায়ন তাদের যে প্রবলেম, আর আশা রেখে আজকে রাসায়নিক আমি যতটুকু করালাম না, ঠিক ততটুকু পর এর বেশি পড়ার দরকার নাই। আর এটার মধ্যে হচ্ছে অ্যাসিডের তীব্রতা, যেমন অক্সিসিড, এটার যে তীব্রতা কীভাবে নির্ধারণ করা হচ্ছে সেগুলো একটু দেখে নিলি। এছাড়া এর বাইরে একটা টপিক পড়ার দরকার নাই, ঠিক আছে? আমি এখানে হচ্ছে জাস্ট 2টা মিনিট আমাকে একটু সময় দেয়, একটা টপিক আমি তোদেরকে হচ্ছে একটু দেখাই। টপিকটা পুরোটা আমি দেখানোর মতো কিছু নাই, আমি জাস্ট শুধু একটা বিষয় আলোচনা করব। ধর এখানে বলা হচ্ছে যে মাটির যে পিএইচ, এটাতে অনেক কোয়েশ্চেন আসে, মাটির পিএইচ কমাইতে কোনটা ব্যবহৃত হয় বা বাড়াইতে কোনটা ব্যবহৃত হয়। সো মাটির পিএইচ যদি কমাতে যায় তাহলে অ্যাসিড দিতে হবে, তার মানে অধাতু থাকবে। কি থাকবে? অধাতু থাকবে। আর যদি বাড়াতে যায় তাহলে ধাতু থাকবে, কিছুই না। তো আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। যেমন টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, তাহলে এখানে সবগুলো অধাতু না। সো অধাতু যদি দিই তাহলে মাটির পিএইচ কমতে থাকবে, কারণ অ্যাসিডিক তো পিএইচটা কমবে। আর যদি আমি ধর ডোলোমাইট দিই, ডোলোমাইট মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, মানে ধাতু আছে।
সো ধাতু আছে, তো ধাতু থাকলে কি হবে, বাড়বে। তো এতটুকু কনসেপ্টে, তাহলে এতটুকু পর আমরা আজকে পড়ালাম হচ্ছে কি, আমরা প্রভাবক পড়ালাম, আমরা হচ্ছে আজকে পড়ালাম হচ্ছে এখান থেকে রাসায়নিক সাম্যাবস্থা কেপি কিছু সম্পর্কটা পড়ালাম। একটুকুই পর আর হচ্ছে আমরা ওই যে বাফার করালাম, বাফারের যে কনসেপ্টটা আমরা বললাম, এই বাফারের কনসেপ্টটা পর একটুকু, এর বাইরে কোনো কিচ্ছু দরকার নাই। আর হচ্ছে অ্যাসিডের যে তীব্রতা, মানে অক্সিসিডের, হাইড্রোসিড, এই যে তীব্রতা, এই জিনিসগুলো পর। তো তোর পড়াটা এই অধ্যায়ের পড়া একদম ইজি, একদম বিলিভ ইট অর নট, এই অধ্যায়ের পড়া খুবই খুবই ইজি। সো প্যানিক হওয়ার কোনো কিছুই নাই। সো আজকে হচ্ছে আমাদের হচ্ছে ইয়ের পরে মানে রাত 10টা 11টার দিকে হচ্ছে আমি ইয়ে দিয়ে দেবো চতুর্থ অধ্যায়, আজকে যেটা পড়ালাম চতুর্থ অধ্যায় হচ্ছে, আর থার্ড চ্যাপ্টারের পরীক্ষা থাকবে জাস্ট 11টায়। আমি একদম বলে দিলাম 11টায় পরীক্ষা থাকবে, 11টায় একদম পরীক্ষা থাকবে। সো 11টার মধ্যে তোরা হচ্ছে 11 থেকে 12টার মধ্যে পরীক্ষা দিয়ে ঘুমায় যাস, বা হচ্ছে পড়ালেখা যদি করিস তাহলে হচ্ছে পড়ালেখা কর। তো সবাই ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ তাআলা সবাইকে সাকসেস করুক, সবাই সফলতা পাক, সবার রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দেখ অসংখ্যবার। সো সবাই আমার জন্য দোয়া করবি, তোদের জন্য অনেক অনেক দোয়া করি। আমি তোদেরকে খুবই খুবই মিস করি। মাঝে মাঝে এরকম হয় যে আমার খুবই মানে খারাপ লাগে যে আসলে আমি দিতে পারি নাই। আমি আসলে যতটুকু দেওয়ার আমি এটা স্বীকার করি, আমি যতটুকু দেওয়ার আমি ঠিক ততটুকু তোদেরকে দিতে পারি না। এই বিষয়টা যখন মাঝে মাঝে মনে হয় আমার খুবই খারাপ লাগে। আসলে খারাপ লাগার পরিমাণটা আমি বলে বোঝাতে পারবো না, বা আমি তোদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি না, বা আমার নিজের ফল্ট ঢাকার জন্য বলতেছি না। এটা ট্রু, আমি যতটুকু দিতে পারার আমি ঠিক ততটুকু দিতে পারি না, বা যতটুকু সামর্থ্য ছিল আমি সবটুকু হচ্ছে দিতে পারি না। তারপরেও চেষ্টা করছি যতটুকু দেওয়ার ততটুকু কমপ্লিটলি দেওয়ার। সো সবাই ভালো থাক। সুদীপ্তর কথায় যে হয়তো ক্লাস করে আমাদের দিন শেষ, আমার খুবই খারাপ লাগতেছে তোদের জন্যে। ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ হাফেজ।